ওকে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। তো লিসেনিং স্কিলস প্রথমত, এই যে কথাটি কিন্তু না সিঙ্গুলার নয়, এখানে অনেকগুলি স্কিল নিয়ে তৈরি হচ্ছে, তাই জন্য বলা হয়েছে লিসেনিং স্কিলস। তাই পরীক্ষায় প্রশ্ন এরকমভাবে আসবে না হোয়াট ইজ লিসেনিং স্কিল, এবার এখানে থাকবে যে ডিফাইন হোয়াট আর লিসেনিং স্কিলস। তো এখানে আর মানে ভেবে নিও না যে অনেকগুলো স্কিল বলতে হবে, এখানে এইটা লিসেনিং স্কিল মানে শ্রবণ দক্ষতা, এটা কি এইটার আমরা যদি বাংলা দেখব প্রথমে, কারণ পড়তে গেলে না প্রথমে বাংলাটা যদি দেখে নিই অনেকটা ইজি হবে। শ্রবণ দক্ষতা হলো কথোপকথন বা অমৌখিক বার্তাগুলো মনোযোগ সহকারে গ্রহণ, ব্যাখ্যা এবং অর্থপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা। এটি শুধু শব্দ শোনা নয়, বরং সম্পূর্ণ মনোযোগ দেওয়া, বোঝা এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। তো আরও কিন্তু বিস্তৃতভাবে জিনিসটা রয়েছে। তো যদি আমরা এই উত্তরটাকে লিখি, আমি অ্যাজ এ স্টুডেন্টভাবে অ্যাপ্রোচ করছি। তো আমি যখন বইটা আমি যখন তোমাদের জন্য লিখেছি, এখানে সবার কথা মাথায় রেখে করেছি, যে যাতে একজন অ্যাডভান্স লেভেলের ছাত্রছাত্রী যারা তোমরা রয়েছো, তোমরা যেন সবটা গুছিয়ে লিখতে পারবে তাদের জন্য, এবং যারা তোমরা মনে করছো যে আমরা স্যার এতটা বড় লিখতে পারবো না, মোটামুটি যদি 2-3টা লাইন লিখতে পারি, তো সেরকমভাবেও করা রয়েছে। তো সেই ক্ষেত্রে উত্তরটাকে আমাকে কিন্তু দেখে নিতে হবে যে কোন লাইনটি বা কোন পোর্শনটি লিখলে আমার উত্তরটা যথাযথ হবে। তো এই লিসেনিং স্কিল বোঝাতে প্রথম যদি বাক্যটি দেখো, লিসেনিং স্কিল রেফার্স টু দ্য এবিলিটি, লিসেনিং স্কিল হচ্ছে বোঝাচ্ছে টু দ্য এবিলিটি, একটা দক্ষতা, টু অ্যাক্টিভলি রিসিভ। তোমাদের কারোর কিন্তু একটা ভয়েস আসছে, তো এই ভয়েসটা যাতে না আসে তোমাদের দেখো অপশান রয়েছে মিউট করা, একটু মিউট করে দাও, যখন কিছু বলবে তখন আনমিউট করে কথা বলবে। তাহলে লিসেনিং স্কিল হচ্ছে এই সমস্ত ক্ষমতা, এবিলিটি। কি ক্ষমতা? যেখানে আমরা অ্যাক্টিভলি রিসিভ করতে পারি। রিসিভ কি করতে পারি? কেউ কথা বলছে, সেই কথাটাকে শুনতে পাচ্ছি, এবং শোনার পরে শুধু শোনাটা তো নয়, শুনে সেটাকে বুঝতে হয়, ইন্টারপ্রিট করতে হয়, বুঝতে ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যা করা হয়, এবং তারপরে প্রতিক্রিয়া জানাতে হয়। মানে একটা শোনা মানে গাধার মতো বসে শুধু ঘাড় একেবারে সোজা রেখে সামনের দিকে তাকিয়ে বসে থাকা নয়, অ্যাক্টিভলি আমাকে যিনি স্যার যদি পড়াচ্ছেন সেই স্যারের পড়াটাকে শুনতে হবে, শুনে স্যার যে কি কনটেক্সটে বলছে, কোন প্রসঙ্গে বলছে, কিভাবে বলছেন, সেটাকে নিজেকে ব্যাখ্যা করতে হবে, এবং তারপরে যদি মনে হয় যে স্যার সঠিক বলছেন, এমন কিছু মোটিভেশনাল কিছু বলছে, তাহলে অবশ্যই আমার কিন্তু মাথায় সেটাকে স্টোর করতে হবে, সেরকম প্রতিক্রিয়া জানাতে হবে। তো তাহলে কি হলো? লিসনিং স্কিল হলো এমন একটা ক্ষমতা, সেখানে আমরা কিন্তু অ্যাক্টিভলি একটা কাজ নয় 3-3টে কাজ করছি, রিসিভ করছি, ইন্টারপ্রিট করছি, এবং তারপরে রেসপন্ডও করছি। কিসে? টু স্পোকেন, যেটা আমরা শুনছি, অর নন ভার্বাল মেসেজেস ইন এ থটফুল অ্যান্ড মিনিংফুল ওয়ে। নন ভার্বাল মানে কি? দেখো, আমাদের কথাবার্তার সময় শুধু ভাষা থাকে না, শুধু ভাষা নয়, সাথে কিন্তু আমাদের এই যে মানে অঙ্গভঙ্গি থাকে। জাস্ট ফর এক্সাম্পল, আমি তোমাদের জন্য ভিডিওটাও অন করে দিচ্ছি যাতে তোমরা আমার এক্সপ্রেশনটাও দেখতে পারো। তো দেখবে যে আমি যখন কথা বলছি, তো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু বিভিন্ন রকমভাবে অঙ্গাভঙ্গি করব। তো যেমন আমি হাত নাড়াবো, তোমরা যখন ক্লাস করো ক্লাসে, তখন দেখবে, জাস্ট আ সেকেন্ড, এই যে আমরা কিন্তু কখনো ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করি, কখনো আমাদের হ্যান্ড মুভমেন্ট চেঞ্জ হয়। তো এইসব কিন্তু, আচ্ছা কারোর কিন্তু ভয়েসটা মানে ব্যাক হয়ে আসছে, মানে আমি জানি না তোমাদের কারোর মিউট হয়ে আছে, মানে মিউটটা করো। এখানে আমি দেখতে পাচ্ছি ফাল্গুনি, ফাল্গুনি তোমার কিন্তু মিউট নেই, না না না, ফাল্গুনি মিউট রয়েছে, সরি। রিয়া জানা সম্ভবত তোমার মনে হয় দেখছি ভয়েসটা অন আছে, তুমি অফ করো এটা। দেখো স্ক্রিনের সামনে একটা রেড লাইট রয়েছে, রেডটা হলে কাটা যাবে। পাশাপাশি দেখো ভিডিওর জন্য ওটা ক্লিক করলে ভিডিও অফ হবে, ভয়েস অফ হবে। একটু এটা করে করো, না হলে কিন্তু মানে ভয়েস ব্যাক আসছে। রেকর্ডিংটা যখন শুনবে তখন কিন্তু তোমরাই মানে বুঝতে পারবে না। আর কেউ দেখছি,
আর বাকি মোটামুটি দেখছি ঠিকই আছো। তোমরা কি আর ইকো শুনতে পাচ্ছ নাকি নর্মালি সব ঠিকঠাকই শুনতে পাচ্ছ? একটু জানান। ইকো শোনা যাচ্ছে, কারো না কারো তাহলে ভয়েস অন রয়েছে। তোমরা সবাইকে বলছি একটু যদি পারো ভয়েসটা মিউট করো। জয়শ্রী কেউ দেখো, মিউট করে নাও। মিউট করেছো? ঠিক আছে, আমি নাহলে এখান থেকেই বলছি। এবারে ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছ? কোনো ডিস্টারবেন্স নেই আশা করি? বেশ বেশ, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, তাহলে কি বললাম, লিসনিং স্কিলস এখানে যে তিনটি থাকছে তা হচ্ছে রিসিভ করা, ইন্টারপ্রিট করা, রেসপন্ড করা, এই তিনটি কাজ থাকছে। এবারে কার প্রত্যুত্তরে আমি যে রেসপন্ডটা করছি, আমি যে ইন্টারপ্রিটটা করছি বা রিসিভ করছি, কি রিসিভ করছি? কিছু বলা কথা, স্পোকেন অর নন ভার্বাল মেসেজেস। নন ভার্বাল মেসেজেস মানে যেটা বলছিলাম তোমাদের, এই যে আমার যে আওয়াজটা শুনতে পাচ্ছ তার পাশাপাশি যেগুলো, যেমন মুখের এক্সপ্রেশন, হ্যান্ড মুভমেন্ট, এগুলো সব কিন্তু হচ্ছে নন ভার্বাল মেসেজেস। আর যখন কথা বলছি, কখন উচ্চস্বরে আবার কখন ভয়েস নামিয়ে কথা বলছি। তো যখন আমরা এই জিনিসগুলোকে বুঝতে পারি সঠিকভাবে, শোনা মানে অ্যাক্টিভলি শোনা, শোনা মানে ওই যে কথা, ল্যাঙ্গুয়েজ বাদে আরও অনেক কিছু থাকে। আমরা দেখো ভালো করে, কেউ রেগে কথা বলছে বা কেউ ভালোবেসে কথা বলছে বা কেউ মানে কোনো রকম ষড়যন্ত্রভাবে কথা বলছে, আমরা সবই বুঝতে পারি অ্যাক্টিভলি যদি শুনি ঠিক করে। তো যদি আমাদের এখানে থাকা তোমাদের মধ্যে কেউ এই প্রথম লাইনটা লেখে যে লিসনিং স্কিল মানে শুধু প্রথম লাইনটা লিখেছে, তাকে কি উত্তর দাও, তার এই উত্তরের জন্য নাম্বার দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। এটা যে লিখেছে এটার জন্য সে 1 বা 1.5 পাওয়ার জন্য যোগ্য। 2 মার্কের প্রশ্নে লিসনিং স্কিলের জন্য সে যোগ্য। এবার সেটাকে, এই যে মদ্দা কথা হচ্ছে, লড়াইটা হচ্ছে 2-এ 2 পাওয়ার জন্য। 2-এ 2 পেতে গেলে আরেকটু লিখতে হবে, যেমন ইট ইনভলভস মোর দ্যান জাস্ট হিয়ারিং ওয়ার্ডস। এই লিসনিং স্কিল মানে শুধু শব্দগুলোকে শোনা এটা নয়, ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন রয়েছে ফোকাসড অ্যাটেনশন। একেবারে মানে কি বলবো, ফোকাসড মানে হচ্ছে একেবারে কনসেন্ট্রেট রেখে মনোযোগ রাখা, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক। যদি কেউ এই দুটো লাইনও লিখে, দ্যাট ইজ এনাফ। আরও যদি কেউ পারো, যারা ভালো লিখতে পারবে লিখবে যে ইফেক্টিভ লিসনিং ইজ এসেনশিয়াল। একটা কার্যকরী কথোপকথন খুবই প্রয়োজন। কেন? ফর ক্লিয়ার কমিউনিকেশন। আমি যদি কারোর প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে চাই, তাহলে সঠিকভাবে প্রশ্নটি শুনতে হবে, কারণ এটি হেল্প করে দ্য লিসেনার অ্যাকিউরেটলি ইন্টারপ্রিট দ্য স্পিকারস মেসেজ। স্পিকার বা বক্তা কী বলছে সেটাকে প্রপারলি, নির্দিষ্টভাবে বুঝতে সাহায্য করে, অ্যান্ড রেসপন্ড অ্যাকর্ডিংলি, এবং সেরকমভাবে আমরা কিন্তু তার রিপ্লাই বা প্রত্যুত্তর জানাই। বেশ, আরও যদি পারো লিখবে গুড লিসনিং স্কিলস। ভালো শ্রবণ দক্ষতাগুলি হলো ক্রিটিক্যাল ইন ভেরিয়াস সেটিংস। বিভিন্ন প্রসঙ্গে জটিল হয়ে থাকে, যেমন পার্সোনাল রিলেশনশিপস, যেমন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আলাদা রকমের আমাদের শ্রবণ ক্ষমতা প্রয়োজন হয়ে যায়। এডুকেশনের ক্ষেত্রে আলাদা, প্রফেশনাল এনভায়রনমেন্টস, আমাদের যদি কর্মযুক্ত পেশাগত কিছু পরিবেশে সেখানেও আলাদা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন, প্রবলেম সলভিং, এগুলো সব কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই লিসেনিং স্কিল, এই যে শ্রবণ দক্ষতা, প্রত্যেকের নিজেদের বোধগম্য অনুযায়ী লিখবে। তাই আমি চাইব একটা সেন্টেন্স হোক বা দুটো সেন্টেন্স হোক, প্রপারলি হোক, সঠিক হবে। আমি গোটাটা করতে যাব কিন্তু ভুলভাল করব, তা যেন না হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব
একটা হোক বা দুটো হোক সঠিকভাবে করতে। এবারে বলো শ্রবণ দক্ষতা বুঝতে পেরেছো কিনা, লিসনিং স্কিল বোঝা গেছে কিনা বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবারে দেখো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্সেস অফ লিসনিং স্কিল। আচ্ছা, এই শ্রবণ দক্ষতার প্রয়োজন কেন? দেখো এইরকম যখন প্রশ্ন আসবে, এখানে ডাইরেক্টলি লিখে দেওয়া রয়েছে লিসনিং স্কিলস আর নেসেসারি ফর সেভারেল কি রিজন। এইখানে কিন্তু একটা ইন্ট্রোডাকশন বাড়িয়ে লেখা যায়। কিভাবে? দেখো এটা তো আমি এখানে দিইনি, তোমরা যে এই যে লিসনিং স্কিল কাকে বললে, এই যে ডেফিনেশনটা পড়েছো, এটার এইখানে প্রথমে লিখে দেবে লিসনিং স্কিল কি এবং এই লিসনিং স্কিলের গুরুত্বটা কতটা, তারপরে এই লাইনটা জুড়ে দেবে। এগুলো হচ্ছে না বুদ্ধি বা চালাকি। কি করে পরীক্ষায় আমাকে অ্যান্সারটাকে সাজিয়ে লিখতে হবে, এটা কিন্তু নিজের কাছে। এবার যদি তোমরা বলতে পারো যে স্যার তাহলে আপনি এখানে লিখে দেননি কেন, ইন্ট্রোডাকশনটা একটু বড় করে দেননি কেন। আসলে বড় করে দিলে করা দেওয়া যায়, কিন্তু তোমাদের তখন মনে হবে এই বাবা এত বড় প্রশ্নের উত্তর কিভাবে করব। যাতে তোমাদের কনসাইজ লাগে সেই জন্য আমি কিন্তু এখানে ডাইরেক্টলি শুধু এই লাইনটা বলে দিয়েছি, লিসনিং স্কিলস আর নেসেসারি ফর সেভারাল কি রিজনস। তারপরে 1 2 3 4 করে ABCD করে লিখতে পারো। ঠিক আছে, তাই এই ইন্ট্রোডাকশনটা কিভাবে আমি যদি ডেফিনেশনটা করি তাকে কাজে লাগাতে হয় কিভাবে বুঝিয়ে দিলাম। এবারে দেখো প্রথম কি, এই লিসনিং স্কিল যার ভালো হবে তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সে খুব ভালো যোগাযোগ করতে পারবে, তার কমিউনিকেশন খুব ইমপ্রুভ হয়ে যাবে। এবারে বলছে দ্বিতীয় পয়েন্ট বলছে, এবারে দেখো ভেতরে যেগুলো রয়েছে সেগুলো খুবই সহজ, যে এটা আমাদের কিভাবে কথোপকথন ইমপ্রুভ করতে পারে। এটা দেখো ইফেক্টিভ লিসেনিং, ভালো যদি আমি শুনি, এনশিওরস দ্যাট, এটা কিন্তু আমাদেরকে সূচিত করে যে দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড অ্যাজ ইনটেন্ডেড, যেমন করে বক্তা আমাদেরকে বলছিল সেরকমভাবেই আমরা কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে, রিডিউসিং মিসআন্ডারস্ট্যান্ডিংস, এতে আমাদের ভুল বোঝাবুঝি হয় না, অ্যান্ড প্রমোটিং ক্লিয়ার কমিউনিকেশন, এবং আমাদের কিন্তু পরিষ্কার যোগাযোগ হয়ে থাকে। তো এই যে ভেতরের অংশটা, আমি যে বাক্য লিখেছি এটাকে মুখস্থ করা প্রয়োজন, তোমরা নিজেরাই বলতে পারো ইমপ্রুভস কমিউনিকেশন। যদি পয়েন্টটা আমি যদি এটাই মুখস্থ রাখি যে অ্যাক্টিভ, এরকম লিখতে পারো অ্যাক্টিভ লিসেনিং হেল্পস ইমপ্রুভস ইমপ্রুভস আওয়ার কমিউনিকেশন স্কিলস। হ্যালো, বুঝতে পারলে? শুধু পয়েন্টগুলো যদি একটু ভালো করে বুঝে মনে রাখো, আমার মনে হয় ভেতরের অংশগুলো খুবই ইজি, সহজেই একটা বাক্য বানিয়ে ফেলা যায়, যাবে তো। দ্বিতীয় দেখো বিল্ডস রিলেশনশিপ, বলছে এতে আমাদের সম্পর্ক ভালো হয়। দেখো আমরা যখন ব্যক্তিগতভাবে বা প্রফেশনাল ক্ষেত্রে মানুষের সাথে কিন্তু সংস্পর্শে আসি, আর সেই ক্ষেত্রে যখন একজন বন্ধু আরেক বন্ধুকে কিছু কথা বলছে, সামনের মানুষটা যদি সঠিকভাবে না শোনে, তাহলে কি দুজনের সম্পর্ক ঠিক করে হবে? হবে না। তাহলে এই পয়েন্টটিও একটা উপযুক্ত পয়েন্ট, যে ইট বিল্ডস রিলেশনশিপস, তাহলে কমিউনিকেশন হেল্পস ইন বিল্ডিং রিলেশনশিপ। তাহলে এখানেও একটা বাক্য বানিয়ে দেওয়া যাবে, আমি যে পয়েন্টের ভেতরে ডেফিনেশন দিয়েছি বা ব্যাখ্যা দিয়েছি সেটাকে গ্রহণ করো এবং সেখান থেকে একটা ছোট্ট বাক্য বানিয়ে ফেলো, সহজ বাক্য বানিয়ে ফেলো, দিয়ে উত্তর করো। ব্যাপারটা হচ্ছে তোমাদের মনের মতো করে উত্তরটা লিখতে হবে। দ্বিতীয় বলছে বিল্ডস রিলেশনশিপ গেল। তৃতীয় বলছে ইট এনহ্যান্সেস লার্নিং, আমাদের যে শিক্ষার যে আমরা শিক্ষা গ্রহণ করি বা শিক্ষা দান করি, তো এইটাকে না আরও সুন্দর করে তোলে। দেখো আমি যদি টিচার হই, তোমরা যদি আমার স্টুডেন্ট হও, আমি যখন কিছু বোঝাচ্ছি তোমরা যখন খুব মনোযোগ সহকারে শুনছো, তাহলে এটা তোমাদের কাছে একটা এনজয়িং লার্নিং হবে। ঠিক সিমিলারলি তোমরা যখন কোনো পয়েন্ট বুঝতে পারছো না, আর সেই পয়েন্টটা যখন আমার কাছে বলছো এবং সেটা যখন আমি খুবই মনোযোগ সহকারে শুনছি এবং তারপরে তোমাদের সেটার আমি কিন্তু প্রত্যুত্তরে সঠিকভাবে ব্যাখ্যা করলাম, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো এই যে এর ফলে কি হয়, আমাদের শিক্ষা ব্যবস্থার যে শিক্ষাটা দান হোক গ্রহণ হোক দুটোই কিন্তু ভালো হয়ে যায়।
এবার চতুর্থ পয়েন্ট বলছে ফেসিলিটেটস প্রবলেম সলভিং, আমাদের সমস্যা দূরীকরণে সাহায্য করে। আমরা যদি যে কোনো সমস্যাটাকে প্রপারলি তার রিজন কেন হয়েছে ভালো করে যদি বুঝি শুনি, তাহলে কিন্তু ওই প্রত্যেকটি সমস্যার সমাধান সম্ভব। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে মানুষ শুনতেই চায় না। তাই অ্যাক্টিভলি লিসনিং করলে, শুনলেই, শোনার মধ্যেই কিন্তু প্রবলেমটার সমাধান রয়েছে। আই হোপ এটাও বুঝতে পেরেছ। 4টি পয়েন্ট গেল, ইমপ্রুভস কমিউনিকেশন, বিল্ডস রিলেশনশিপ, এনহ্যান্সেস লার্নিং, ফ্যাসিলিটেটস প্রবলেম সলভিং। এবারে আসবো আর কোনো পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, আরও 4টা রয়েছে। তো আমি এই যে 8টা রয়েছে, তোমাদের যে 8টাই করতে হবে এটা আমি কিন্তু বলছি না, ঠিক আছে? বলছে প্রমোটস এমপ্যাথি। যদি আমরা একটা মানুষকে ভালো করে শুনি, তার সাথে যদি সঠিকভাবে সে যখন কথা বলছে, তখন আমাদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়। আমি গত ক্লাসে হয়তো বুঝিয়ে বলেছিলাম যে দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি। সিম্প্যাথি মানে হচ্ছে কারোর কষ্ট তুমি শুনেছো, বুঝেছো, হ্যাঁ রে তোর জীবনে অনেক কষ্ট আমি বুঝতে পারছি, কাঁদিস না রে, এরকম কিছু করে তাকে আমরা মানে এক কথায় মানে সমবেদনা দিচ্ছি, এটা হচ্ছে সিম্প্যাথি। এমপ্যাথি কি জানো তো, ওই লোকটার জায়গায় নিজেকে বসিয়ে দেখছি, ইস আমার যদি ওর যেটা কন্ডিশন আমার হতো। তাহলে যখন আমরা একটা মানুষের কথা শুনি, অ্যাক্টিভলি শুনি, তখন কিন্তু এই অনুভবটা আসে। এমপ্যাথি এমনি এমনি আসে না, ক্লিয়ার? তৃতীয় হচ্ছে বুস্ট প্রোডাক্টিভিটি। আমরা প্রায়শই দেখি একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি বা একটা নর্মাল একটা বেকিং ফ্যাক্টরিতে, যদি সেখানে যিনি কি করে একটা ফুডটাকে প্রিপেয়ার করতে হয়, তিনি সেই ফুডের প্রিপারেশনের স্টেপসগুলি প্রপারলি ব্যাখ্যা করছেন, আর সেক্ষেত্রে কর্মচারীগুলি যদি সঠিকভাবে শোনে, তাহলে প্রত্যেকটা জিনিসটি খুব সুন্দর করে ভুল বোঝাবুঝি না হয়ে দুর্দান্ত কিন্তু প্রোডাক্ট তৈরি হবে। তাহলে প্রোডাক্টিভিটির ক্ষেত্রেও কমিউনিকেশন সাহায্য করে, মানে এই অ্যাক্টিভ লিসেনিং সাহায্য করে। ওকে, কনফ্লিক্ট রেজলিউশন, অর্থাৎ আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায়, আর সেই ঝামেলার কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি। তো এই কনফ্লিক্ট তৈরি হয় না। এনকারেজেস ফিডব্যাক, এবং আমরা যদি ভালোভাবে সঠিকভাবে শুনি তখন তার কিন্তু উত্তরটাও দিয়ে থাকি, এরকম বলে থাকি না, সঠিক উত্তর দিই। তো এখানে যে 8টি গুরুত্ব বোঝানো হলো, তোমরা যে 8টিই করবে কোনো প্রয়োজন নেই, তোমরা 6টি করো, কিন্তু যে 6টি করবে সঠিকভাবে বুঝে বুঝে করো, এক জিনিস। দ্বিতীয় হলো এটা 5 মার্কের জন্য। যদি 5 মার্কের থাকে তাহলে পয়েন্টগুলো দেবে, সাথে কিন্তু ব্যাখ্যাগুলোও দেবে। যদি 2 মার্কের আসে, 2 মার্কের এলে দুটোভাবে উত্তর দেওয়া যায়। এক হলো 2টো পয়েন্ট দিলাম ব্যাখ্যা সহ, আর বাকিগুলোকে তুলে দিলাম যে আদার ইম্পর্টেন্সেস আর। এবারে কেউ যদি এটাও না করে, শুধু ইম্পর্টেন্সেস আরগুলো এই পয়েন্ট করে 1 2 3 4 5 6 7 করে 8 লিখে দেয় এরকম, তাহলেই হবে। 2 মার্কের ক্ষেত্রে বলছি আমি কিন্তু। ওকে, বোঝা গেছে এই যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, লিসেনিং স্কিলস বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যালো, বেশ, হ্যাঁ প্রশ্ন করো। কথাটা একটু মানে তোমাদের জ্যাম হয়ে গেল, বুঝতে পারলাম না, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে বা কিছু একটা কারণে। হ্যাঁ 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 হ্যাঁ, সহানুভূতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রপারলি বাংলা বলাটা খুব কঠিন ব্যাপার, মানে এটা এইভাবে বলতে পারি যে সহমর্মিতা না একই রকম হচ্ছে। এর মানে এর ডিকশনারি দেখে নাও, আমি কি বলি বলো তো, দেখে নাও তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এবারে দেখো
এটা গেল। হাউ ডাজ ওয়ান ক্যান ডেভেলপ লিসনিং স্কিলস। আচ্ছা, আমরা আমাদের এই শোনার দক্ষতা কি করে বাড়াতে পারি? দেখো, আজকের এই ব্যস্ততম দিনে এবং আরেকটা বলতে পারি এই এন্টারটেনমেন্টের যুগে সব থেকে বড় যেটা অভাব হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু এই ধৈর্য ধরে শোনার ক্ষমতাটা কিন্তু কমে গেছে। এটা কিন্তু মানে বাস্তবিক। এটা আমি শুধু বলবো না, তোমরা সবাই নিজেরাই জানো। তো এই রকম বর্তমান সময়ে আমরা কিভাবে লিসনিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি। ওকে, তো এই যে না, যদি এই ক্লাসটাকে শুধুমাত্র ক্লাস ভাবে নাও, তাহলে কিন্তু হয়তো অনেক কিছু মিস করবে। এই বিষয়গুলোকে, এই প্রশ্নগুলোকে না জীবনের সঙ্গে জোড়াবে, যে সত্যি তো আমি যদি, আমার মধ্যে তো এই বোধগুলো তো দরকার আছে, এই বোধগুলো যদি ডেভেলপ করি আমি, তাহলে কিন্তু আমার জীবনে কিন্তু অনেক কিছু ভালো আসবে, তাই না? তাই সেরকম করেও কিন্তু পড়াটাকে দেখবে। তো আমি দেখাই যে কিভাবে আমাদের মধ্যে এই লিসনিং স্কিলটা বাড়ে। আচ্ছা, নেটওয়ার্ক কি ইস্যু হচ্ছে? মানে মাঝে মধ্যে কি থেমে যাচ্ছে? মাঝে মধ্যে ব্লিঙ্ক করছে, তাই না? ওকে, আমার মনে হয় কোনো কারণে একটা ইস্যু হচ্ছে নেটওয়ার্কটা, আমি নিজে ফিল করতে পারছি। কিন্তু আমার তো কনস্ট্যান্টলি ওয়াইফাইতেই কানেক্টেড রয়েছে। থান্ডারবোল্টটা ইউজ করে ভালো হতো। হোক, আরেকটু দেখো, যদি খুব খুব অসুবিধে হয়, পুরো একদমই ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাহলে আমি সেরকম করছি। ঠিক আছে, দেখো এবারে কিভাবে আমরা এই সমস্ত স্কিলগুলোকে বাড়াতে পারি, ডেভেলপ করতে পারি। তো প্রথমে হচ্ছে প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং। এই সক্রিয়ভাবে শোনাটা, এটা না প্র্যাকটিস করতে হবে, অভ্যাস ছাড়া কিছু হয় না। বলছে দেখো, ফোকাস ফুললি অন দ্য স্পিকার। অনেকে দেখবে যে ক্লাসে যখন বেঞ্চে বসে আর যখন টিচার পড়ায়, তাদের একটা বেশ, এটা বদগুণ বা খারাপ গুণ বা ভালো গুণ বলার থেকে আমি বলবো যে এটা কিন্তু কনসেন্ট্রেশন বাড়ায়। দেখবে সামনের বেঞ্চে ধরে কেউ বসে আছে এবং তার মাথাটা এমনভাবে আছে স্যারকে দেখা যাচ্ছে না, এই তুই একটু জিজ্ঞেস করতো, স্যারকে দেখতে পাচ্ছি না। এরকম কিন্তু হয় এটা, আর এটা হওয়াটা দরকার। কারণ হচ্ছে একজন স্পিকার যখন কথা বলছে আর একজন শ্রোতা যখন কথা শুনছে, যখন আই কন্ট্যাক্টটা না হয় না, ভালোভাবে কিন্তু ওই মজা আসে না কমিউনিকেশনটার। তা সেটা পার্সোনাল স্পেসে হোক বা প্রফেশনাল স্পেসে হোক। দুটো ক্ষেত্রেই কিন্তু জরুরি। সো এখানে শো দ্যাট ইউ আর এনগেজড ইন বাই নডিং। দেখবে অনেক সময় আমরা কথা বলতে বলতে মাথা নাড়াই, কখনো কখনো আই কন্ট্যাক্ট করি। এগুলো কিন্তু খুব জরুরি। যখন একটা কিছু বলা হচ্ছে, আমাদের দেখবে দাদু ঠাম্মারা যখন গল্প বলতো, কিরে বুঝলি, বল দেখি কি হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা বুঝতে পেরেছো তো এটা প্রথম পয়েন্টটা? বেশ, দ্বিতীয় পয়েন্ট বলছে অ্যাভয়েড ইন্টারাপ্টিং। একটা সমস্যা আজকের দিনে। হ্যাঁ বলো। হ্যাঁ, আজকের দিনে বড় সমস্যা হচ্ছে বাধা বা বিঘ্নতা। যেমন হচ্ছে, এখন তো তোমরা মানে ডিজিটাল যুগে আছো, তাই বলতেই পারি যে ক্লাসে টিচার ক্লাস নিচ্ছে, তুমি কিন্তু মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে গেছো। হঠাৎ করে ক্লাসের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা হচ্ছে, তোমার মোবাইলটা রিং করে উঠলো। এই যে অনলাইন ক্লাস চলছে, আমি চাইবো 100% সবাই
সঠিকভাবে ক্লাস করছো। অনেকে আছে হয়তো হঠাৎ করে কোনো হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান চলে এলো, কোনো বন্ধু টন্ধু করেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে। আবার কেউ হয়তো মিনিমাইজ করে ফেসবুকে স্ক্রলিং করছে। ওকে, আমি বাদ দিয়ে দিলাম, করছো না ভাবলাম। তো যাই হোক, তো এই জিনিসগুলো আমাদের বর্তমান এই অনলাইন ক্লাসটাকে যেমন বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক তেমনি করে যখন কোনো কেউ কথা বলছে আমরা শুনছি, সেটা ক্লাসরুম হোক বা এখন এই অনলাইন ক্লাস হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু সমস্যাদায়ক। তাই যখন আমি কোনো কথা শুনছি তখন কিন্তু আমি প্রপারলি কোনো রকম বাধা থেকে বিঘ্ন হতে পারি সেটা চেষ্টা করতে হবে। তাই বলছে প্রথমত এখানে বলছে যখন বক্তা কথা বলছে, লেট দ্য স্পিকার ফিনিশ দেয়ার পয়েন্ট বিফোর রেসপন্ডিং। যখন বক্তা ব্যাখ্যা করছে তাকে বলতে দাও, ব্যাখ্যা করা হয়ে গেছে, তোমার যদি কোনো পয়েন্ট মনে হচ্ছে স্যারকে জিজ্ঞাসা করতে, বলার পরে জিজ্ঞাসা করো। ইন্টারাপ্টিং ক্যান লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিংস। প্রথমত এটা আমাদের ভুল বোঝা হয়ে যায়, আর দ্বিতীয়ত যে স্রোতে বক্তা বলছিল সেটা স্রোতটা হারিয়ে ফেলে। অনেক সময় দেখবে খুব সুন্দর করে একজন খুব বক্তব্য রাখছিল, হঠাৎ করে তাকে এমন কিছুভাবে বিঘ্ন করা হলো, তারপরে সেই যেভাবে ব্যাখ্যা করছিলেন সেই ব্যাখ্যাটা কিন্তু তার বিঘ্ন ঘটে যায়। তাই সর্বদা আমরা যখন কারোর কথা শুনবো চেষ্টা করব ওনার কথা শেষ হওয়া অবধি অপেক্ষা করতে। এবং উনি কথা বলছে, আমি মোবাইলটা নিয়ে বারবার মোবাইল চেক করছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাচ্ছি, এইগুলো কিন্তু যেমন ব্যাড ম্যানার্সও বলে, ঠিক কিন্তু এগুলো কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটাকে কিন্তু হারিয়ে দেয়। তাই এই ইন্টারাপ্টিং করা যাবে না। এরপরে পয়েন্ট বলছে মেইনটেন অ্যান ওপেন মাইন্ড। ওপেন মাইন্ড এই কথাটা কিন্তু অনেকটা অনেক গভীরের কথা। ওপেন মাইন্ড মানে হচ্ছে খোলা মস্তিষ্ক, মানে যার মাথা অ্যাক্সিডেন্টে উড়ে গেছে, তাই না? না না, ওরকম নয় কিছু। ওপেন মাইন্ড মানে হচ্ছে যে লোকটার মধ্যে সংকীর্ণ মনতা নেই। যেমন দেখো, অনেকে না মানুষকে তার স্ট্যাটাস অনুযায়ী তাকে ইম্পর্টেন্স দেয়, অনেকে একজনকে তার এজ অনুযায়ী রেসপেক্ট দেয়, আবার অনেকে বিভিন্ন তাদের পার্সোনাল কনটেক্সট থাকে সেরকমভাবে তিনি কিন্তু তাকে গুরুত্ব দেন। তাই এখানে বলা হচ্ছে যখন বক্তা তোমার থেকে ছোট হতে পারে, বড় হতে পারে, তোমার থেকে হয়তো কোনো কারণে কোনো বিশেষ দিক থেকে সে হয়তো ফিজিক্যালি আগলিও হতে পারে, কুৎসিত হতে পারে, তো তুমি কিন্তু কোনো রকমভাবে পূর্ব থেকে জাজমেন্ট করবেন। একটা কথা আছে না, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। কখনো একটা বইকে তার কভার পেজ দেখে জাজ করো না। সে একই রকমভাবে বক্তা যখন বক্তব্য রাখছেন, পূর্ব থেকে এই বাবা এ তো পাড়ার কাকু, ই আবার কি বলবে, ই আবার কি গান দেবে আমাদেরকে, হ্যাঁ, এইসব ভাবনাগুলো থেকে দূরে রাখতে হবে। তাই কনভারসেশন যখন হবে ওই পূর্বের সব জাজমেন্ট ছাড়ো, বি ওপেন টু হিয়ারিং ডিফারেন্ট ভিউ পয়েন্টস। বিভিন্ন রকম মতবাদ আসলে সেই মতবাদ থেকে অ্যাকসেপ্ট করো, অ্যান্ড দরকার পড়লে চুপচাপ বসে থাকো। যদি তুমি মনে হচ্ছে কিছু না বলে বরং ওয়েট করো, অ্যাট দ্য এন্ডে কনক্লুশনটা কী বেরোচ্ছে তাদেরকে চেষ্টা করো। তাই ওপেন মাইন্ড, আই হোপ ক্লিয়ার। চতুর্থ হচ্ছে ফোকাস অন নন ভার্বাল কিউজ। দেখো, এই নন ভার্বাল কিউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষকে তিনি যখন কিছু বলছেন সেটাকে বোঝার জন্য এই নন ভার্বাল কিউজগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। অনেক সময় আমরা একটা মানুষ, তিনি হয়তো মুখের ভাষা দিয়ে কিছু বলেননি, কিন্তু তাকে দেখেই বুঝে নি লোকটা টেনশানে রয়েছে, লোকটা কি আনন্দে রয়েছে, লোকটা কি নাকি দুঃখিত, আমরা বুঝিনি। তাই যখন কথোপকথন হয় আমাদের সর্বদা কিন্তু মুখের ভাষাটি যেমন গুরুত্বপূর্ণ, তার পাশে কিন্তু নন ভার্বাল কিউজগুলোকেও লক্ষ্য রাখতে হবে। তার মুখের ভাব কেমন, তার বডি পশ্চার কেমন, ওকে, অ্যাবসেন্ট মাইন্ডেড কিনা, ঠিক আছে? হ্যালো।
তো এই নন ভার্বাল কিউজগুলো হচ্ছে কিন্তু এই বিষয়গুলি। হ্যাঁ বলো। কে কিছু বলছো নাকি? হ্যাঁ ঠিক আছে। এবারে হচ্ছে পঞ্চম পয়েন্ট হচ্ছে মিনিমাইজ ডিস্ট্রাকশনস। দেখো আমাদের মনের মধ্যে চঞ্চল ভাব প্রচুর। বসে থাকে ক্লাসরুমে বা বসে থাকি হয়তো কোনো এক বিশেষ ব্যক্তির কোনো সেরেমনিতে, মনে চলে কিন্তু বিভিন্ন রকম কথা। তাই যখন যে পজিশনে থাকি, যে অবস্থায় থাকি, যে বিশেষ ক্ষেত্রে আছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্ট্র্যাকশন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। এটা হচ্ছে আরেকটি ভালো গুণ, যাতে আমরা কিন্তু ভালো করে শুনতে পারি। চতুর্থ গেল, পঞ্চম গেল, এবারে ষষ্ঠ, প্র্যাকটিস এমপ্যাথি। চেষ্টা করো বক্তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে। ওকে। তারপরে প্যারাফ্রেজ অর সামারাইজ। আমরা অনেক সময় একজন বক্তাকে একটা বিষয় নিয়ে অনেকক্ষণ বিভিন্ন উদাহরণ দিয়ে বলতে থাকি, বলতে দেখে থাকি। হ্যাঁ বলো। তুমি হেডফোন ইউজ করো? আচ্ছা ওকে, এখন ডিস্টারবেন্স তাহলে হচ্ছে, একটু চেষ্টা করো, না হলে পরে আমি কিন্তু রেকর্ডেড ভিডিওটা দেব। ওকে ওকে ওকে, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। দেখো ফাল্গুনি, মানে এখানে তো মানে সবাইকে নিয়ে ভাবতে হবে। তুমি একটু কাজ করো, যদি এখন না পারছো একদমই, তাহলে তুমি ওয়েট করো, পরে রেকর্ডিংটা দেবো তখন শুনে নাও। আর না হলে যদি অন্যত্র কোথাও রুম টুম লক করে যদি কিছু করা যায় দেখো, মানে আর কি বলবো, এর উত্তর আমি কি দেবো বলো, চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এরপরে দেখো প্যারাফ্রেজ করা বা সামারা, যেটা বলছিলাম, যে একজন বক্তা যখন একটা বিষয় নিয়ে অনেক এটা সেটা এটা ওটা ওটা নিয়ে অনেক উদাহরণ দিয়ে বলছে, তখন তোমাকে কিন্তু ছোট্ট করে নিতে হবে। আচ্ছা এটা ইনি বলছেন যে মোটা হওয়াটা খুব খারাপ, মানে ওই ওবেসিটি হওয়াটা মানে খুব খারাপ, ওটা নিয়েই বলছেন মূলত। তো এই যে আমরা কিন্তু কি করি না, এই একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ভাল লাগছে না, এটা হয়। কিন্তু সেখানে শুনতে শুনতে আমাদের কিন্তু গ্রাফ করে নিতে হবে যে না, ইনি ওইটাকে বোঝানোর জন্য এই যে সুইজারল্যান্ডের কতজন মানুষ ওবেসিটিতে ভুগছে, এরকম মিস্টার জনসনের কথা বলছে, তো এগুলো তিনি উদাহরণ দিচ্ছেন। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু প্যারাফ্রেজ বা সামারাইজ করে নিতে হয়। এবারে ভালো শোনার একটা ভালো গুণ হচ্ছে প্রশ্ন করা। একটা স্যার কনস্ট্যান্টলি পড়িয়ে যাচ্ছেন, তখন আমি যদি নিজেকে অ্যাক্টিভ রাখি, তখন প্রশ্ন করব, আচ্ছা স্যার আপনি যে এখানে 8টা পয়েন্ট পড়লেন, স্যার 8টা পয়েন্ট কি লিখতে হবে? স্যার যদি আমরা এখানে যে আপনি বলেছেন মিনিমাইজ ডিস্ট্র্যাকশন, এখানে শুধু যদি ডিস্ট্র্যাকশন লিখি, মানে এরকম কিছু প্রশ্ন করে নিজেকে এনগেজ রাখতে হবে। আবার এমনটাও নয় আমি এমন কিছু প্রশ্ন করব যেটা ইরেভেলেন্ট, অপ্রাসঙ্গিক। এমন কিছু প্রশ্ন করব যেখানে আমার কনসেন্ট্রেশনটাও থাকবে, আমার স্যারের সাথে কিন্তু এই যে কন্ট্যাক্টটাও কিন্তু বজায় থাকবে। তো এখানে দেখো মোট 9টা বা 10টা পয়েন্ট রয়েছে। তারপর আমি যেটা প্রশ্ন করার ক্ষেত্রে গেছিলাম, তারপরে পয়েন্ট রয়েছে স্টে পেশেন্ট অ্যান্ড ফোকাসড। সর্বদা কিন্তু শান্ত থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবারে শেষতম পয়েন্ট বলছে এনগেজ ইন রিফ্লেকটিভ লিসনিং। রিফ্লেকটিভ মানে হচ্ছে প্রতিফলন। দেখো আমরা যখন শুনি, সেই সময় শোনার সময় তিনি যেটা বলছেন, তখন হ্যাঁ স্যার তো একটা দারুণ কথা বললেন, এই যে দারুণ কথাটা মনে হলো কেন, আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো। ধরো আমি একটা কথা বললাম, আজকের দিনে আমাদের মস্তিষ্ক হচ্ছে একটা ভাণ্ডার, এবং সেখানে ওটাকে
নলেজ দিয়ে ভরাবো নাকি ফেসবুক ইনস্টাগ্রামের রিলস দিয়ে ভরাবো, এটা আমাদের দায়িত্ব। তো আমি এই কথাটা বলে দিলাম, তোমরা শুনলে, তারপরে ভাবতে লাগলে ঠিকই তো, স্যার তো ঠিক কথাই বলছেন যে এই এই জিনিসগুলো তো হলে সত্যিই ভালো। তো এই যে এটাই হচ্ছে রিফ্লেকটিভ লিসেনিং, মানে শুনে তুমি প্রতিফলন করছো এবং তাহলে ভাবছো হ্যাঁ যদি এই ভান্ডারটাকে নলেজ দিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা বেটার, আমি লাইফে চ্যালেঞ্জ ফেস করার জন্য প্রস্তুত। ঠিক আছে, তো এই পয়েন্টসগুলো কিন্তু কেন বলবো, এই প্রশ্নটি 5 মার্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং যদি 10 মার্কের থাকে তাহলে কিন্তু এটা শুধু একটা থাকবে না, থাকবে যে হোয়াট আর লিসেনিং স্কিলস, হাউ টু ডেভেলপ লিসেনিং স্কিলস, মানে 3+7 এরকম থাকতে পারে। আর 2 মার্কের থাকতে পারে, 2 মার্কের দেওয়াটা খুব খুব মানে মানে কি বলবো কম চান্স, 2 মার্কের দেওয়াটা চান্স খুব কমই রয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো এই প্রশ্নটা। বোঝা গেছে? তারপর দেখো তোমাদের পেজ নাম্বার এটা কত, 51 পেজে। 51 পেজে এই যে হোয়াট ইজ অ্যাক্টিভ লিসেনিং, হাউ টু ডেভেলপ অ্যাক্টিভ লিসেনিং, এই প্রশ্নটি 10 মার্কের জন্য একদমই প্রিপারেশনের প্রয়োজন নেই, 2 মার্কের জন্য বা 5 মার্কের জন্য করবে। ঠিক আছে, অ্যাক্টিভ লিসেনিং কাকে বলে এবং হাউ টু ডেভেলপ অ্যাক্টিভ লিসেনিং স্কিলস এটাও লেস ইম্পর্টেন্ট, শুধু অ্যাক্টিভ লিসেনিং কাকে বলে খুব ভালো হয়ে পড়ো। তো কথার মধ্যে রয়েছে অ্যাক্টিভ লিসেনিং, মানে সক্রিয়ভাবে শ্রবণ, মানে কি, এটা হচ্ছে এমন একটা কমিউনিকেশন টেকনিক, মানে শ্রবণ, এই শ্রবণটাও তো একটা যোগাযোগের মাধ্যম, একটা উপাদান। তাই বলছে এটা হচ্ছে এমন একটা কমিউনিকেশন টেকনিক দ্যাট ইনভলভস ইন ফুললি কনসেন্ট্রেটিং, সম্পূর্ণভাবে মনোযোগ দেওয়া, এক হচ্ছে মনোযোগ দেওয়া, 2 হচ্ছে রেসপন্ড করা, আন্ডারস্ট্যান্ড করা, কনসেন্ট্রেটিং, আন্ডারস্ট্যান্ডিং, রেসপন্ডিং অ্যান্ড রিমেম্বারিং হোয়াট ইজ বিং সেড। বক্তা যেটা বলছে সেটাকে মনোযোগ দিয়ে শোনা, কনসেন্ট্রেটিং, সেটাকে মনোযোগ দিয়ে বোঝা এবং সেটাকে মনোযোগ দিয়ে উত্তর দেওয়া, রেসপন্ড করা এবং স্মরণ করা, রিমেম্বারিং, এটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। কেউ যদি এই একটা সেন্টেন্সে লিখে দ্যাট ইজ এনাফ। ওকে, তারপরে দেখো বাক্য বলছে ইট রিকোয়ার্স, এখানে যিনি শ্রোতা থাকেন তার কি কি প্রয়োজন। ইট রিকোয়ার্স দ্য লিসেনার টু বি কমপ্লিটলি এনগেজড, সম্পূর্ণভাবে নিযুক্ত থাকা ইন দ্য কনভারসেশন, যোগাযোগে। মেকিং শিওর, এটা নিশ্চিত করে দে আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারছে দ্য স্পিকারস মেসেজ, বক্তার বার্তা, বিফোর রেসপন্ডিং, তারা যখন উত্তর দিচ্ছে তার আগে বুঝতে পেরেছে কিনা, এটা সাহায্য করে অ্যাক্টিভ লিসেনিং। তাই অ্যাক্টিভ লিসেনিং এখানে শুধু ভাষা শোনাটা তা নয়, অ্যাক্টিভ লিসেনিং গোজ বিয়ন্ড হিয়ারিং ওয়ার্ডস, স্পিকারের শুধু শব্দ শোনা নয়, আরও অনেক বেশি। বলছে ইট ইনভলভস ইন্টারপ্রিটিং, এটা আমাদের সাহায্য করে যুক্ত থাকতে, ব্যাখ্যা করতে দ্য কন্টেন্ট অ্যান্ড ইমোশনাল টোন, এক হচ্ছে বিষয়বস্তু এবং সাথে যিনি বলছেন বক্তা তার আবেগীয় আবেগীয় দিকটাও। তাহলে একজন বক্তার তিনি কি বলছেন সেই বিষয়টাকে বুঝতে এবং সাথে ওই বক্তার টোনটাও, কোন প্রসঙ্গে, এগুলো সব বুঝতে সাহায্য করে। এটা হলো অ্যাক্টিভ লিসেনিং। এবং আমি বলছি 2 মার্কের জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
হাউ টু ডেভেলপ অ্যাক্টিভ লিসনিং। চলে আসবো 52 পেজে। এই পয়েন্টগুলো শুধু মাথায় রাখবে, যেহেতু এটা লেস ইম্পর্টেন্ট তাই আমি ভেতরের জিনিস তো পড়তেই না বলছি। প্রথম হচ্ছে গিভ ফুল অ্যাটেনশন, সম্পূর্ণ মনোযোগ দেওয়া। অবভিয়াসলি অ্যাক্টিভলি শুনতে গেলে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। তো তোমরা যদি দেখো এই প্রশ্নের উত্তরটা, এই যে ইম্পর্টেন্স বা হোয়াট আর দ্য হাউ টু ডেভেলপ লিসনিং স্কিলস, সেই পয়েন্টগুলো কিন্তু এখানে ঢোকাতে পারো। এগুলো সবই কিন্তু রিলেটেড। গিভ ফুল অ্যাটেনশন, সেখানেও ফুল অ্যাটেনশন ছিল। তার বলছে স দ্যাট ইউ আর লিসনিং, তুমি যে শুনছ, এই শোনার সময় শুধু শুনলে কান দিয়ে শুনলে হবে না, চোখ দিয়ে দেখো। এই জন্য বলে না যে অডিও ভিজুয়াল ইজ মোর নেসেসারি ফর আন্ডারস্ট্যান্ডিং। আমরা ভয়েস শুনে যেটা বুঝতে পারি, ছবি শুনে শুধু যেটা বুঝতে পারি, কিন্তু একসাথে ছবি এবং সাথে অডিও, এটা কিন্তু আমাদের বেশি ভালো করে বুঝতে সাহায্য করে। তৃতীয় পয়েন্টটা রিপিটেড, অ্যাভয়েড ইন্টারাপ্টিং। আমাদের এই যে থেমে যাওয়া, ইন্টারাপ্ট হয়ে যাওয়া, এটা কিন্তু এড়াতে হবেই। আমাদের ডিস্টারবেন্স থেকে দূরে থাকতে হবে। ইন্টারাপ্টিং মানে থামানো থেকে দূরে রাখতে হবে, ঠিক আছে। এবারে প্যারাফ্রেজ অর সামারাইজ ছিল সেখানে, ক্ল্যারিফাইং কোয়েশ্চেন সেখানেও ছিল, এমপ্যাথাইজ উইথ দ্য স্পিকার ছিল সেখানে, প্রোভাইড ফিডব্যাক, অ্যাভয়েড জাজমেন্ট, স্টে পেশেন্ট অ্যান্ড ওপেন, এগুলো সবই রিপিটেড। আসলে যদি আমরা হাউ টু ডেভেলপ লিসেনিং স্কিল, হাউ টু ডেভেলপ অ্যাক্টিভ লিসেনিং স্কিল, তাহলে দুটোই বলতে পারি মোর অর লেস সেম। ওকে, তো এটা গেল অ্যাক্টিভ লিসনিং স্কিল কিভাবে বাড়াবো। ওয়ান সেকেন্ড, প্যাসিভ লিসনিং কাকে বলে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু কাকে বলে, আমি 10 বলছি না, 5 বলছি না, শুধু কাকে বলে। দেখো, প্যাসিভ লিসনিং রেফার্স টু হিয়ারিং। তোমাদের না বুঝতে গেলে যে কোনো জিনিস সবসময় না অপোজিট জিনিস দেখবে। যেমন কালো বুঝতে পারি কারণ সাদা রয়েছে বলে, ভালোভাবে কালো আর সাদার মধ্যে পার্থক্য বুঝি। ভালো আর খারাপ, এই ভালো জিনিসটাকে দেখেছি, মন্দ জিনিসটাকেও দেখেছি, তার জন্যই কিন্তু আমরা বুঝতে পারি ভালো করে। ঠিক তেমনি অ্যাক্টিভ লিসেনিং এবং প্যাসিভ লিসেনিং, এই দুটোর মধ্যে পার্থক্যটা খোঁজো, তাহলেই কিন্তু দুটোকে মনে রাখতে পারবে। তাই এখানে প্যাসিভ লিসেনিং বলছে রেফার্স টু হিয়ারিং, শোনা, হোয়াট সামওয়ান ইজ সেইং, অর্থাৎ বক্তা যেটা বলছে সেটা শুনছি, উইদাউট অ্যাক্টিভলি এনগেজিং or making an effort to fully understand or respond the message. উদাহরণ দিয়ে বলি, এই যে একই ক্লাসরুম, একটা ছাত্র বা ছাত্রী টিচারকে চোখের সামনে দেখতে পাচ্ছে না বলে এই মাথা সরা এরকম। আবার কেউ একজন সে কিন্তু বসে আছে, ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আছে, বা হয়তো খাতায় যেগুলো স্যার বলছে নোট ডাউন করছে, স্যারের দিকে কনস্ট্যান্টলি তাকাইও নি, বা হঠাৎ হয়তো সে সাফার করছে ফিভারে, তবুও ক্লাসে এসছে, এবং সে কিন্তু অ্যাক্টিভলি না লিসেন করেও সে সেখানে মানে সঠিকভাবে না বসেও কষ্ট করেও সে ম্যানেজ করে সব শুনছে। তাহলে এখানে পার্থক্য এটাই যে অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে যেখানে পুরোপুরি অ্যাক্টিভলি ডাইরেক্টলি আমরা এক্সপিরিয়েন্স করছি, আর প্যাসিভ লিসেনিং হচ্ছে যেখানে আমরা কিন্তু কোনোরকমভাবে
ওকে, হাউ টু ডেভেলপ প্যাসিভ লিসনিং স্কিলস। দেখো, এক হচ্ছে ওপেন অ্যান্ড রিসেপটিভ। ওপেন মাইন্ডেড এবং রিসেপটিভ যেটা বলছিলাম, এর বলছে অ্যালাউ দ্য স্পিকার টু ফিনিশ। একই কথা, বক্তা যিনি আছে তাকে শেষ করতে দাও, তা না হলে প্যাসিভ লিসনিং স্কিল কিন্তু হবে না। বক্তাকে একই রকম পয়েন্টগুলো খুবই একই রকম। 53 পেজে চলে আসো। ফোকাস অন দ্য স্পিকারস ওয়ার্ডস, অ্যাভয়েড ডিস্ট্রাকশন, মেন্টাল নোটস, প্র্যাকটিস পেশেন্স, এগুলো সব কিন্তু সিমিলার। ঠিক আছে, এবারে চলে আসো পরবর্তী প্রশ্ন, পার্থক্য। এই পার্থক্যটা 2 মার্কের জন্য, মানে যে কোনো 3টা পয়েন্ট করবে। মানে এখানে 10 মার্কের জন্য 5 মার্কের জন্য করার দরকার নেই। আমি এই লিসেনিং স্কিলটার পরে তোমাদের সাজেশনটা দেবো, অলরেডি অনেকে পেয়ে গেছো, আমি সাজেশনটা পাঠিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, আমি আজকে দিয়ে দেবো। ঠিক আছে, বাকি যারা পাওনি। এবারে রয়েছে হোয়াট ইজ ক্রিটিক্যাল লিসেনিং। ওয়ান্স এগেন শুধুমাত্র 2 মার্কের জন্য পড়বে। ক্রিটিক্যাল লিসেনিং কাকে বলে? দেখো, আমি যেটা পছন্দ করি তা হচ্ছে সাজেশন না করে পড়া। এবার তবুও তোমরা যেহেতু সাজেশন করে পড়তে চাও, তাই সাজেশনটা দিয়েছি। তবুও আমার যেটা স্ট্র্যাটেজি হচ্ছে, আমি কনসেপ্টগুলো 1 লাইন 2 লাইন 3 লাইন জানবো, যাতে করে আমি যেন যে কোনো প্রশ্ন হলে ট্যাকেল করতে পারি। তাই হয়তো দেখবে ক্রিটিক্যাল লিসেনিং সাজেশনে নেই হয়তো, তাও আমি পড়াচ্ছি বা বলছি, ব্যাখ্যা করছি। কারণ হচ্ছে প্রশ্ন সেটার বা আমি যেই এই যে আমার দুজনের মধ্যে তো দুজন তো একই নই, তাই প্রশ্ন যে কোনোই হতে পারে। তাই আমাকে কিন্তু অলওয়েজ রেডি থাকতে হবে ফর ব্যাকআপ। তাই সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে একটু একটু জানো। দেখো, একটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো উত্তরটা করা যাবে কি করে। লিসেনিং সেটা আবার ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে কি? জটিল। মানে এখানে অ্যাক্টিভ বলছে না, প্যাসিভ বলছে না, একটা টার্ম জুড়ে দিয়েছে ক্রিটিক্যাল। তো আমাকে ক্রিটিক্যাল জিনিসটাকে বুঝতে হবে। ক্রিটিক্যালটাকে বুঝতে হবে। তা এখানে দেখো, ইট ইজ এ টাইপ অফ লিসেনিং। এটা এক ধরনের শোনা, হোয়ার দ্য লিসেনার, যারা শ্রোতা, ইভালুয়েট, তারা পরিমাপ করে, অ্যানালাইজ, ব্যাখ্যা করে দ্য মেসেজ বিং কমিউনিকেটেড। মানে এই শ্রোতারা ওই হাদা ভোদার মতো শোনে না, দেখি স্যার কি বলছে, ও এটা ইম্পর্টেন্ট কথা বলছে, এই কি বাজে বকছে স্যারটা, ধর বন্ধ করতে বলতো। মানে এই যে বাজে কথা বলছে, আজে বাজে বকে যাচ্ছে, এই যে আমরা কি করছি, বুঝতে পারছি, ডাইরেক্টলি বুঝতে পারছি। মানে দেখে ভালো ছাত্রছাত্রীরা কি হয়, স্যার যেটা পড়াচ্ছেন বা যেটা ব্যাখ্যা করছেন, প্রপার ব্যাখ্যা হচ্ছে বা হচ্ছে না সে ধরে ফেলে, বুঝতে পারে। এটাই হচ্ছে ক্রিটিক্যাল লিসেনিং। মানে শুনতে শুনতেই বুঝতে পেরে যাচ্ছে, রাদার দ্যান জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। তা শুধু বুঝছে তা নয়, এনজয় করছে। বুঝেছ? দ্য লিসেনার এখানে অ্যাক্টিভলি অ্যাসেস করে দ্য ইনফরমেশন, কোয়েশ্চেন করে আদৌ এটা ভ্যালিড কিনা, লজিক্যাল কিনা, এবং এই ব্যাখ্যাটি কি প্রাসঙ্গিক কিনা। ওকে, এটি হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আর এখানে শ্রোতারা কখনো কিন্তু কোনো ফ্যাক্ট, কোনো ঘটনা, কোনো বিশেষ ইনস্ট্যান্সগুলোকে তারা কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে না, তারা কিন্তু জাজ করে। তারপরে তারা কখনো কিন্তু বায়াসড হয়ে পড়ে না, আমি এটা মনে করি মানে এটাই। তারা কিন্তু সেখানে কনসেপ্টটাকে বোঝে, জাজমেন্ট করার চেষ্টা করে, তার জন্য তারা প্রমাণ, লজিক এইসব মাথায় খাটায়।
ঠিক আছে? ওয়ান্স এগেন, যারা পারবে পুরোটা লিখবে, আর যারা পারবে না একটা দুটো সেন্টেন্স হলেই হবে। ঠিক আছে? ক্রিটিক্যাল শ্রবণ কালো, হোয়াই ক্রিটিক্যাল লিসেনিং ইজ নেসেসারি, এই প্রশ্নটারই আচ্ছা, এই প্রশ্নটা এটা কিন্তু মানে প্রশ্ন যদি খুব টাফ আসে তার জন্য, মানে এটা কিন্তু মানে খুব কঠিন প্রশ্ন এলে এই কিভাবে ক্রিটিক্যাল লিসেনিং ডেভেলপ করতে হয় তা আসবে। তাই আমি বলবো যে এটাকে অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে? তবে তোমরা যদি বেটার এরকম ক্রিটিক্যাল লিসেনার হতে চাও, আমি বলবো অবভিয়াসলি পড়ো, অ্যাটলিস্ট বাংলাটা পড়ো, যে ক্রিটিক্যাল আমি ওইরকম লিসেনার হতে চাই। তাহলে এরকম হতে গেলে কী করতে হবে, তোমরা অবশ্যই ব্যক্তিগতভাবেই পড়ো, আমি চাইবো তোমরা পড়বে। এবারে 56 পেয়ে চলে আসছি, সেই পয়েন্টগুলো রয়েছে এখানে। 57-এ দেখবো এই যে হোয়াট ইজ কম্প্রিহেনসিভ লিসেনিং। ওয়ান সেকেন্ড, কম্প্রিহেনসিভ লিসেনিং এই প্রশ্নটা যদি প্রশ্ন হেভি লেভেলের টাফ হয়, খুব হাই লেভেলের প্রশ্ন সেট হয়, তাহলে হয়তো এই কম্প্রিহেনসিভ লিসেনিং দিতে পারে। কাকে বলে মানে অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? তবুও আমি এক লাইনে ব্যাখ্যা করে বলি। ঠিক আছে? কম্প্রিহেনসিভ লিসেনিং বলতে প্রসেস অফ লিসেনিং উইথ দ্য গোল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেইনিং দ্য ইনফরমেশন বিং কমিউনিকেটেড। দেখবে আমরা যখন কোনো লেকচার শুনি, কিছু কিছু বন্ধু আছে লেকচারের পুরো বিগিনিং টু এন্ড তার মাথায় সব আছে, আবার কি রে 2 ঘন্টা লেকচার শুনে এলাম কিছুই নেই মাথায়। এর জন্য পার্থক্য হচ্ছে যে ছেলে বা মেয়েটি এত কিছু তথ্য রিটেন করতে পেরেছে মাথায়, সে হচ্ছে কম্প্রিহেনসিভ লিসেনার, তুমি নও। তাই কম্প্রিহেনসিভ যারা লিসেনিং করে তাদের মধ্যে ওই গোল থাকে, তারা চায় মেসেজটাকে খুব ভালো করে বুঝতে এবং সাথে ওই মেসেজগুলোকে মাথার মধ্যে স্টোর করতে অধিকভাবে। ঠিক আছে? তাদের মধ্যে এই বিশেষ গুণ আছে। একই রকমভাবে এই স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা হয়, আপাতত এই প্রশ্নটা কিন্তু ওইভাবে অতটা এই পরীক্ষায় আসবে না, কারণ তোমাদের যে সিলেবাস যেভাবে করা হয়েছে, এই এত টাফ প্রশ্ন এত ইজিলি দেবে না তারা। এটা দেবে যখন তোমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ এনইপিতে, 4th বা 5th ব্যাচ যখন শুরু হবে, মানে ইউনিভার্সিটি থেকে যখন হবে, তখন তারা এই সমস্ত প্রশ্নের দিকে যাবে, মানে এত টাফের দিকে এখন তারা যাবে না। ঠিক আছে? তাই বলছি হোয়াই কম্প্রিহেনশন লিসেনিং ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে না করলেও না করতে পারো। তবে যদি মনে হয় যে আমি জানবো শিখবো কম্প্রিহেনসিভ লিসেনিং কি ইম্পর্টেন্ট কি, তাহলে করতেই পারো। এবারে চলে আসো 58 পেজে। 58 পেজে হ্যাঁ, এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ। রিফ্লেকটিভ লিসেনিং কি? দেখবে আমি যখন মানে লিসেনিং স্কিল বলছিলাম বা অ্যাক্টিভ লিসেনিং স্কিল বলছিলাম, তখন কিন্তু রিফ্লেকটিভের কথা বলেছিলাম। তো রিফ্লেকটিভ লিসেনিং কি বলছে এখানে? রিফ্লেকটিভ লিসেনিং ইজ এ কমিউনিকেশন টেকনিক হোয়ার দ্য লিসেনার, যেখানে শ্রোতা মিরর্স, প্যারাফ্রেজেস or restates the message of the speaker to ensure understanding and to validate the speaker's feelings. মানে যিনি বক্তা রয়েছেন তিনি যেমনটা বলছেন, যেমনটা ব্যাখ্যা করছেন, ডিট্টো হুবহু যিনি শ্রোতা রয়েছে তার মধ্যেও সেই একই রকম স্কিল কিন্তু পাওয়া যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে? সো দিস টাইপ অফ লিসেনিং encourages empathy and provides feedback that the listener has accurately understood the speaker's thoughts and emotions. Once again, that is not important for you, but still reflective listening এর মানে বুঝতে হবে in case the question becomes different. Okay? তাই জন্য দেখবে একটু রিফ্লেক্টিভ স্কিল গুরুত্বপূর্ণ কেন,
দরকার নেই এটাও। চলে আসবো ইন্টারপ্রিটিভ লিসেনিং। ইন্টারপ্রিটিভ লিসেনিং কি বলছে? ইটস এ টাইপ অফ লিসেনিং যেখানে লিসেনার গোজ বিয়ন্ড হিয়ারিং দ্য ওয়ার্ডস, শুধু শোনে না, মানে এই দেখো মানে প্রশ্নের মধ্যে উত্তর আছে। ইন্টারপ্রেটিভ মানে হচ্ছে ব্যাখ্যা করা, তো ব্যাখ্যা করার শোনা কি বলছে এখানে? শুধুমাত্র শোনা নয়, ওয়ার্ডস শুধু শুনে নিলাম তা নয়, সরি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার মিনিং। দেখবে আমরা যখন কথা শুনি, একটা কথার মধ্যে না সারফেস লেভেল মিনিং থাকে, ডিপার লেভেল মিনিং থাকে। একটা এমনি কি বলছে আর কি ইন্টেন্ট করতে চাইছে, মানে কি বোঝাতে চাইছে, এটা কিন্তু আমরা তখনই বুঝতে পারি যখন আমরা এই রকম লিসেনিং করি। আমি জানি তোমাদের মধ্যে সবাই কিন্তু এই ধরনের লিসেনিং করো, তবে পড়ার ক্ষেত্রে নয়, সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো সো ডিপার মিনিং, ইন্টেন্ট, ইমোশনাল টোন বিহাইন্ড দ্য মেসেজ যখন আমরা বুঝতে পারি, তখন বুঝতে হবে আমরা হচ্ছে ইন্টারপ্রিটিভ লিসেনিং। তো দেখো এখানে না এই যে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এমনটা নয় যে তোমাদেরকে মাথায় চাপিয়ে দেওয়ার জন্যে। এগুলো কিন্তু পড়লে বুঝলে তোমাদের জীবনের কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে, মানে এগুলো কিন্তু ডেভেলপ করতে পারবে। তাই এখানে এই ইন্টারপ্রিটিভ লিসেনিং যদি বলি কিভাবে হয়, এখানে ভার্বাল থাকে, নন ভার্বাল কিছু কথা বক্তা বলে। তো সেই ক্ষেত্রে আমরা না বক্তার ভয়েসটাকে শুনি, বক্তার বডি ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করি, কোন কনটেক্সটে কথা বলছে, হ্যাঁ এই সমস্ত কিন্তু আমরা কিন্তু বোঝার চেষ্টা করি। তো এখানে অ্যাক্টিভলি এনগেজ থাকতে হয়, এখানে কমপ্লেক্স অ্যাম্বিগুয়াস সাবটেল মেসেজটাকে ক্লিয়ারলি উপলব্ধি করতে হয়। ইম্পর্টেন্টটা অতটুকু দরকার নেই, ঠিক আছে? তারপরে চলে আসবো সরাসরি পরবর্তী প্রশ্নে। লিসেনিং ফাইডেলিটি এটি কি বলছে? রেফার্স দ্য ডিগ্রি to which the listener's interpretation of a message matches the speaker's intended meaning. একটা বিশেষ বিষয় নিয়ে কেউ বক্তব্য রাখছে, এবার আমি সেই বিষয়টা নিয়ে জানি, টুকিটাকি জানি, এর আমি ভাবছি ধরো টিচার্স ডে, এই টিচার্স ডেতে সামনে বক্তা যে কি বলবে আমি ভেবে গেছি এই তো এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা বলবে, তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল, এগুলো সব বলবে। এবং যখন আপনি যে ভাবছেন এবং বক্তা যে বলছে এটা মিলে যাচ্ছে, এই যে পয়েন্ট অফ দি স্পিকারের বক্তার যেটা বলছে আপনার যে মনে যেটা হচ্ছে এটা মিলে যাচ্ছে, ততটুকু বলা হচ্ছে লিসেনিং ফাইডেলিটি। ওকে, সো এটাই হচ্ছে লিসেনিং ফাইডেলিটি। বলছে ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য অ্যাকিউরেসি, এটা হচ্ছে ওই সঠিক উইথ হুইচ দ্য লিসেনার কম্প্রিহেন্ডস, যে তুমি বুঝতে পারে, ইন্টারপ্রিট করে দ্য স্পিকার ইজ ট্রাইং টু কমিউনিকেট, বক্তা যেটা চেষ্টা করছে বোঝাতে, শ্রোতা আগে থেকে ভেবে রেখেছে, ওটাকে বলা হয় লিসেনিং ফাইডেলিটি। তো যদি আমরা লিসেনিং স্কিল থেকে দেখি, সো দিজ আর দ্য মেইন পয়েন্টস। আশা করি বুঝতে পেরেছ। লিসেনিং স্কিল থেকে বোঝা গেছে সবার? ভেরি গুড। তো তোমাদের যেরকম আমি কথা দিয়েছিলাম যে 3টে রিমেডিয়াল ক্লাস হবে, তো আজকে সেকেন্ড ক্লাস। আমি কিন্তু স্পিকিং স্কিলে একটু এগোবো, না হলে থার্ড ক্লাসে পুরোটা কমপ্লিট করা যাবে না। তো স্পিকিং স্কিল তোমরা চলে আসো, পেজ নাম্বার কত হচ্ছে তোমাদের কাছে? 61-এ, ঠিক আছে? 61 পেজে দেখো হোয়াট ইজ স্পিকিং স্কিল। তো স্পিকিং স্কিল রেফার্স টু দ্য এবিলিটি, এটি হচ্ছে এমন একটা দক্ষতা যেখানে যেমন শুনছিলাম ইফেক্টিভলি, কার্যকরীভাবে, এখানে ইফেক্টিভলি আমরা কিন্তু
কনভে করব। কনভে মানে হচ্ছে শেয়ার করা, প্রদান করা, কারোর কাছে ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। কি? আইডিয়াস, ধারণা, থটস, চিন্তা, ইনফরমেশন, তথ্য। কাকে? অন্য একজন হতে পারে বা অন্য অনেকজন হতে পারে। আর সেক্ষেত্রে যখন আমরা স্পোকেন ওয়ার্ড ইউজ করি, অর্থাৎ মুখনিসৃত ভাষা ব্যবহার করি, তাকেই স্পিকিং স্কিল বলে। তো ইট ইনভলভস এ কম্বিনেশন অফ সেভারেল স্কিলস। তো এই কথা বলা, সবাই কথা বলে। এখানে তোমরা যতজন রয়েছে তোমরাও কথা বলো, আমরাও কথা বলি। তো এই কথা বলার টেকনিক, এটা কিন্তু শিখতে সারা জীবন চলে যায়। আসলে কি কথা বলবো এটা হয়তো সবার জানা, কিন্তু কিভাবে বলবো, কত সুন্দর করে বলবো, কত আকর্ষণীয় করে বলবো, এটা অর্জন করতে বহু বহু সাধনার প্রয়োজন হয়। আমরা অনেক গল্প পড়ি, যেই গল্প পড়তে পড়তে এতটাই ভেসে যাই যেন মনে হয় লেখক আমাদের ওই জগতে নিয়ে চলে গেছে। আমার মনে হয় যে কোনো ব্যস্ততা আসুক না কেন, আমি এই গল্পের বইটা আমি ছাড়বো না, আগে শেষ করব, তারপরে উঠব। এই সাসপেন্স সবার মধ্যে থাকে না। তাই এই যে স্টোরি টেলিং, গল্প বলা বা কথা বলা বা ব্যাখ্যা করে বলা, ইটস অ্যান আর্ট। এটা একটা না স্কিল বলে, দক্ষতা। তো এই সাব স্কিল কি হতে পারে? প্রোনাউন্সিয়েশন। দেখো, সঠিক উচ্চারণ একটা অন্যতম উপাদান। কেউ যদি কথা বলছে, সেই কথাটি যদি সঠিকভাবে উচ্চারণ না করে করছে, ইজ ইট ওকে? নো। ফ্লুয়েন্সি, যদিও উচ্চারণ করছে, জড়তা রয়েছে, ফ্লুয়েন্সি নেই। ক্ল্যারিটি, স্পষ্টতা নেই। কোহেরেন্স, প্রাসঙ্গিকতা নেই। অ্যান্ড দ্য এবিলিটি টু এনগেজ লিসেনার্স, এবং শ্রোতাদের সাথে এনগেজ, যুক্ত হতে পারছে না। যেমন আমি পারছি না তোমাদের সাথে, কারণ ছিলে 60 জন, এখন দেখতে পাচ্ছি 40 জন। তার মানে কি? বাকি জন বিরক্তি বোধ করছে, পালিয়ে গেছে, আমি এনগেজ করতে পারছি না। ওকে, জোকিং। তো ব্যাপারটা হচ্ছে, স্পিকার তার শ্রোতাদেরকে যে বিষয়ে নিয়ে আলোচনা করুক না কেন, সেটা কোনো মোটিভেশনাল বিষয় হোক বা কোনো একটা মানে হাড় মাংস গলিয়ে দেওয়ার মতো কঠিন কোনো সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে যদি এন্টারটেইনিং না করে বা স্টুডেন্টদের মতো করে বা শ্রোতাদের মতো করে বলা যদি না হয়, তাহলে শ্রোতারা কিন্তু শুনবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। খেলা হচ্ছে একটা গ্রামে, ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে, এবং সেখানকার 90% পিপল তারা কিন্তু বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য, এবং ওদের ওখানকার রিজিওনাল ভাষায় 100% স্বাচ্ছন্দ্য। আর ইংরেজি ভাষায় 10% বা 5% স্বাচ্ছন্দ্য। তো আমি মহড়া করে বেশ বড় করে খেলা করাচ্ছি, এবং দর্শক আসছে সেই গ্রামের লোকেরা, আর কমেন্টেটর এনেছি ইংলিশের। ওই খেলার আনন্দটা কি সঠিকভাবে এনজয় করতে পারবে? নো। কিন্তু সেই খেলাটাকে এনজয় করার জন্য এনেছে ওখানকার আঞ্চলিক ভাষার কোনো এক কমেন্টেটরকে। যেমন বোলার আসুচি, বলটা ছাড়িলা, ব্যাটসম্যান আগিয়ে আসি কি মারিলা সপাটে, বল যাউছি লাচি লাচি যাউছি, 4 হয়ে গেল, চকা। ওখানকার দর্শক আনন্দে ফেটে উঠবে। সঠিক কিনা বলো? তাই এই যে এনগেজমেন্ট করাটা, এটা কিন্তু বড় একটা মানে স্কিল। সো
Good speaking skills enable an individual to communicate effectively. যেখানে বক্তা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, তাদের ইমোশন, তাদের আবেগ, ওপিনিয়ন, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের ইনফরমেশনগুলোকে অডিয়েন্সের কাছে খুব সুন্দর করে বলতে পারে। So the skills are essentials. এই সমস্ত গুণগুলি হচ্ছে খুবই খুবই প্রয়োজন ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সেটিং। আমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োজন, পেশাগত কাজেও প্রয়োজন। আমাদের আজকের যদি 2025-এ দাঁড়িয়ে যদি আমি বলি, ম্যাক্সিমাম যারা হাই পেইং স্যালারি ড্র করে তারা কিন্তু সবাই খুব ভালো কথা বলতে পারে। ঠিক আছে, এই ভালো কথা বলতে পারো, সেটা বাংলা হোক ইংরেজি হোক, নোট ছাপাবে, নোট, হ্যাঁ বুঝতে পারছো মিত্র ভাইও, ঠিক আছে, আর বলছি না, এরকম সবাই আছে। এই ক্ষেত্রে নয়, পলিটিক্সে নয়, বহু জায়গায় কথা বলাটা এই আর্টের মাধ্যমে কত মানুষকে ঠকাচ্ছে, কত মানুষকে মানে ট্রুলি কিছু এক্সপ্লেন করছে, ব্যাখ্যা করছে, শেখাচ্ছে, তার মাধ্যমে তারা অর্জন করছে। ওকে, সো এই স্কিলগুলি কিন্তু খুবই প্রয়োজন। তাই ইফেক্টিভ স্পিকিং অলসো ইনভলভস, তাই ভালো বক্তা হতে হলে অবশ্যই আগেরটা করতে হবে, ভালো শ্রোতা হতে হবে। সো ইফেক্টিভ স্পিকিং অলসো ইনভলভস লিসনিং অ্যাক্টিভলি অ্যান্ড রেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েটলি টু আদার্স। ওকে, চলো নেক্সট, why speaking skills are necessary in our lives? আমাদের জীবনে এই স্পিকিং স্কিলগুলি কেন জরুরি? দেখো, এই উত্তরটা যদি করো, এটা অর দিয়ে হয় হাউ টু ডেভেলপ লিসনিং স্কিলস হয়ে যাবে। সো অবভিয়াসলি ওয়ান্স এগেন ইন্ট্রোডাকশানে তোমরা কাকে বলে লিখবে এবং তারপরে পয়েন্টগুলো আসবে। নাম্বার 1 হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন। এগুলোকে আমি আর ব্যাখ্যা করছি না, পরিষ্কার কমিউনিকেশন করা, এটাকে আর ব্যাখ্যা করার দরকার নেই আশা করি। তারপরে রয়েছে বিল্ডিং রিলেশনশিপস, সুন্দর করে সম্পর্ক গড়ে তোলা। দেখবে যারা বক্তা হয়, গায়ক হয়, আর্টিস্ট হয়, তারা যখন মঞ্চে ওঠে না, অডিয়েন্সকে আগে ক্যাচ করে। দেখবে ওদের চেষ্টা থাকে আগে অডিয়েন্সকে বন্ধু করে নিতে হবে, তারপরে কিন্তু বোঝানো সহজ হয়। যেমন তোমরা যখন এই ক্লাসটা যখন জয়েন করলে, তোমাদের যদি প্রথম থেকে আমি একটা এমনভাবে অ্যাপ্রোচ নিতাম, পিন ড্রপ সাইলেন্স, কোনো কথা নয়, কোনো এন্টারটেনিং কথা বলবো না, আমি যেন সপাটে শুধুমাত্র এইগুলোর ব্যাখ্যাগুলো করে দিতাম, ট্রিক্স অ্যান্ড টেকনিকগুলো তোমাদের মতো করে না বলতাম, তখন তোমরাও আমাকে অ্যাকসেপ্ট করতে পারতে না। যে 30 জন বা 35 জন আছো, সবাই লেফট করে চলে যেত, বেকার শুনবো না, বই স্যারের কাছ থেকে নিয়ে নিয়েছো, আবার কি সব বাতলা শুনবো, শুনবো না। হ্যাঁ, এটা হতো, কিন্তু হবে না, কারণ যতজন শুনছো আমি আশা করি বোঝার চেষ্টা করছো, সেই জন্য শুনছো। 3 নম্বর রয়েছে, দেখো, প্রফেশনাল সাকসেস। অবভিয়াসলি যারা ভালো কথা বলতে পারে তারা তাদের প্রত্যেকটা প্রফেশনে টপ পজিশনে পৌঁছতে পারে। কারণ দেখো, একটা কোম্পানিতে যখন কর্মচারী নিয়োগ করা হয় বা একটা প্রতিষ্ঠানে যখন কাউকে নিযুক্ত করা হয়, তার যে কাজের জন্য নেওয়া হয় সেই কাজটা তো ভালো করে করছে, কিন্তু সেই কাজ করার মধ্যেও তার মধ্যে একটা লিডারশিপ স্কিল ফুটে ওঠে। যে একটা পদে থাকে সে কেন প্রমোশন পায়? কারণ সেই স্কিলটাকে সে ভালো করে ব্যাখ্যা করতে পারছে এবং সে আরও 2-5 জনকে শেখাতে পারে। তখন সেই কোম্পানির যিনি মালিক আছে, সে কর্মচারীটাকে উঁচু পদে দিয়ে দেয়, যাতে করে সে কিন্তু ভালো করে বাকিদের বোঝাতে পারে। তাহলে এই স্কিলটা কিন্তু কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয়, শুধু জুড়ে দিলে ওটা না, জুড়ে দিচ্ছে কেমনভাবে, কেন তার জোড়াটা সঠিক, কেমন তার ডিজাইনটা ভালো, লজিক্যালি যদি সে ব্যাখ্যা করতে পারে, কথা বলতে পারে ভালো করে, সে তার প্রফেশনালে
এরিয়াতে ভালো জায়গায় পৌঁছতে পারবে। দেখবে অনেকে যারা সায়েন্সে আছো, আমি জানি না, কিছু টিচার আছে অঙ্কের সমাধান করে দেয়, দুর্দান্ত সমাধান করে দেয়, কিন্তু তারা সঠিক ব্যাখ্যা করতে পারে না। তো এই যে যারা ভালো ব্যাখ্যা করতে পারে ওই সমস্ত টিচারদের কাছে স্টুডেন্টরা কিন্তু সর্বদা কিন্তু প্রেফার করে পৌঁছাতে। তো এই প্রফেশনাল সাকসেস পেতে গেলে যেমন স্কিলগুলো যেমন আমার থাকবে, ঠিক সাথে থাকবে কিন্তু আমার কিন্তু এই স্পিকিং এবিলিটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পারসুয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। যারা ভালো কথা বলতে পারে, খুব সুন্দর গুছিয়ে বলতে পারে, তোমরা নিশ্চয়ই দেখবে ইন্ডিয়ান আইডল এই শোটি এখন পপুলার একটা শো। এখন এই লাস্ট এপিসোডে দেখবে একজন লোককে আনা হয়েছে, তার নাম হয়েছে মনোজ, নামটা আমি পুরো লাস্ট নামটা আমি বলতে পারছি না, খুব সুন্দর। ওখানে তো আদিত্য নারায়ণ ছিল, ও কি অ্যাঙ্কর করতে পারতো না? কিন্তু ওকে আনিয়ে ওই রেট্রো ক্লাসিক একটা ফিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্কিল, ওই লোকটার ওই স্কিল রয়েছে, লোকের অন্তরে গিয়ে মানে ওই হৃদয়ে গিয়ে এক প্রকার মানে তার স্পিচগুলো লাগবে। এই স্কিলগুলো কিন্তু ওইরকমভাবে ডেভেলপ করতে হয়, ইনফ্লুয়েন্স করতে পারে মানুষরা। সেলফ এক্সপ্রেশন, এখানে এটাকে আমি কীভাবে বোঝাই, দেখো একটা গান, দেখো একটা গান, এই গানগুলোকে বিভিন্ন রিয়ালিটি শোতে বিভিন্ন সিঙ্গার গাইছে। তো সেখানে দেখবে যারা জাজ থাকে তারা চায়, ধরো অরিজিৎ সিং এর গান পুরো অরিজিতের নকল করে গাইছে, তারা পছন্দ করে না। জাজ বলে তোমার সত্তা কই, কপি ক্যাট দরকার নেই। ঠিক এখানে সেলফ এক্সপ্রেশন মানে বলতে চাইছে একই জিনিস হয়তো ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু ওই একই জিনিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে নিজের একটা ছাপ থাকবে। যেমন এই সেই টপিকটাকে আজকে আমি এরকমভাবে পড়াচ্ছি, এর থেকে হয়তো আরো বেটার করে হয়তো তোমাদের কলেজের টিচার হয়তো পড়াচ্ছে, ক্লাস হয়তো করোনি, সেটা আলাদা ব্যাপার। এবার আসবো লিডারশিপ ভালো কথা বলতে পারলেই তার মধ্যে একটা লিডারশিপ স্কিলও ডেভেলপ হয়। যারা ভালো এই ভালো কথা মানে কি, মানে মিষ্টি মিষ্টি কথা বলছি না, কিন্তু এটা কিন্তু মানে লজিক্যালি কথা বলতে পারে, তারা কিন্তু কোনো জটিল সমস্যারও দূরীকরণ করতে পারে, কনফ্লিক্ট রেজলিউশনও করতে পারে, এবং তারা কালচারাল এবং সোশ্যাল এরিয়াতে তারা কিন্তু বিশেষভাবে তারা কিন্তু ইনভলভ, অ্যাক্টিভ হয়ে ওঠে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ, সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার আসবো হাউ টু স্পিক ইফেক্টিভলি। তো এর আগের প্রশ্ন যেটা বললাম, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, তবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে ইফেক্টিভলি কথা বলবো, কার্যকরীভাবে কথা বলবো, খুবই খুবই জরুরি। এটা কিন্তু ভিভিআই ফর 5, 10 মানে ওইরকম স্পিকিং স্কিল কাকে বলে, হাউ টু ডেভেলপ অ্যাক্টিভ স্পিকিং স্কিলস। যেমন নাম্বার 1টা সব স্কিলের ক্ষেত্রে প্রয়োজন, কমিউনিকেশন যদি স্কিলভাবে ডেভেলপ করতে হয় সেখানেও প্রয়োজন, লিসনিং স্কিল যেখানে সেখানেও বলতে হয়, সব ক্ষেত্রেই না, যে প্র্যাকটিস রেগুলারলি, এই রেগুলার প্র্যাকটিস দরকার। যে কোনো স্কিল ডেভেলপ করতে গেলে রেগুলার প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় যেটা বলছে, এক্সপান্ড ইওর ভোক্যাবুলারি, তোমার যে শব্দ ভাণ্ডার সেটা বাংলা ভাষা হোক বা ইংরেজি ভাষা হোক, যদি তোমার শব্দ ভাণ্ডার যদি সীমিত থাকে তা তুমি বলবে কি, তাই শব্দ ভাণ্ডারটাকে বাড়াতে হবে। এটা কিন্তু একটা দিক, কিন্তু আমি মনে করি যে ইংরেজি হোক বা বাংলা হোক কথা বলতে গেলে মাথার মধ্যে যে একেবারে বটবৃক্ষের মতো বহু ভাষা জানতে হবে, বহু ওয়ার্ড জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, আমি মনে করি না। ঠিক আছে, যদি ইংরেজি কথা বলতে হয় বা বাংলায় কথা বলতে হয়, যে দৈনন্দিন যে ভাষা আমরা ব্যবহার করি সে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানা,
বোম ব্লাস্টিং ওয়ার্ডের কোনো প্রয়োজন নেই, মানে ভোকাবুলারির প্রয়োজন নেই। তবে ভোকাবুলারি বেশি থাকলে অবভিয়াসলি তুমি অনেক কিছু জানতে পারবে, পড়তে পারবে। তারপর পয়েন্ট বলছে ফোকাস অন ক্ল্যারিটি অ্যান্ড কোহেরেন্স। অবভিয়াসলি এই পয়েন্টটাও কিন্তু লিসনিং স্কিলেও ছিল। পরিষ্কার থাকতে হবে, প্রাসঙ্গিক থাকতে হবে, এবং সর্বপ্রথম যেটা হচ্ছে পাবলিক স্পিকিং করতে হবে। আমরা অনেকের দেখবে স্টেজ শো বা স্টেজ পারফরমেন্স করতে গেলে মাথা ঘেমে যায়। তোমরা কেউ বলবে স্যার স্টেজে উঠতে কী বলেন, ক্লাসরুমে যখন স্যার প্রশ্ন করে ওই বেঞ্চ থেকেই উঠতে পারি না, আর আপনি স্টেজে ওঠার কথা বলছেন। যাই হোক, এটা অন্য কথা। মানে এটা আমি জানি যে অনেকের মধ্যে রয়েছে এই যে ফিয়ার অফ ফিশিং। যদি দাঁড়িয়ে পড়ি, যদি বলি, স্যার হেসে ফেলবে, সবাই খিল্লি উড়াবে। এই মানে ফ্র্যাঙ্কলি বলছি, মানে বাঙালি, বিশেষ করে ইন্ডিয়ানদের মধ্যে এই বাঙালি, এই এত ভাবুক বাঙালি, তার জন্য আমরা অনেক পিছিয়ে আছি। তাই এই পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে এই পাবলিক স্পিকিং স্কিলটা কিন্তু প্রাথমিক স্তর হচ্ছে ক্লাসরুম। আর এই ক্লাসরুমেই মানে আমি তো দেখেছি, আমি তো এনগেজ রয়েছি কলেজে, তাই বলতে পারছি যে নট 90%, 99.9%, মানে ওই ডেটলের মতো ওই পার্সেন্ট ব্যক্তিরা সবাই কিন্তু ওই ফেস করতে ভয় পায়, কেউ দাঁড়িয়ে কথা বলতে চায় না। যাই হোক, এবারে স্পিকিং স্কিল বাড়াতে আজকের দিনে একটা চমৎকার ডিভাইস তোমাদের প্রত্যেকের হাতে রয়েছে। আগেকার দিনে মানুষ কি করতো, স্পিকিং স্কিলটাকে বোঝার জন্য আয়নার সামনে কথা বলতো। আজকে তোমরা চাইলেই মোবাইল ফোনের ভিডিও রেকর্ডিংটা অন করে দিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো। ভাবো যে পাবলিক স্পিকিং করছি, এবং সেক্ষেত্রে তোমার বলার ভঙ্গি, শব্দ চয়ন, তোমার হাবভাব সব কিছু তুমি কিন্তু নিজে অবজার্ভ করতে পারবে। তাই যারা ইংরেজিতে কথা বলতে চাও বা বাংলায় ও যাই হোক, কোনো বিষয় নিয়ে নিজেরা পড়াশোনা করো, ভাবনা চিন্তা করে ওই বিষয়টা নিয়ে মনে করো একটা বক্তব্য রাখছো, এবং একটা ফেক কনফারেন্স রুম বানিয়ে নাও, ঘরের যে কোনো রুমে বসো, টেবিলের সামনে দাঁড়াও, দিয়ে এরকমভাবে বক্তব্য রাখো, এবং সামনে মোবাইল ফোনটাকে রাখো, সেলফি অন করে রেকর্ডিং করো, এবং সেটাকে ভিডিওটাকে অ্যাট দ্য এন্ডে রেকর্ডেড হয়ে নিজেই দেখো, কাউকে দিয়ে দেখাতে হবে না। অ্যাটলিস্ট মানে উইদাউট ডুইং এনিথিং, তার থেকে স্মল ছোট্ট কিছু করো, দেখবে অনেকটাই ডেভেলপ হবে। পরেরটাতে চলে আসবো। সিক ফিডব্যাক যখন কেউ কিছু আলোচনা করেছে, সেই আলোচনাটি ভালো হলো বা মন্দ হলো, বা ধরো এই ক্লাসটি তোমাদের আমি নিলাম, এই ক্লাসটিতে তোমরা যদি বুঝতে পারো, আমার যদি মোটিভটা শুধু বই বিক্রি হতো বা বই হতো, তাহলে হয়তো আমি ছেড়ে দিতাম। কিন্তু আমি চেয়েছিলাম তোমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা গড়ুক, এবং সেটা যদি গড়ে যায় এবং সেই ফিডব্যাকটা আমি পাই, এবং পরীক্ষা ভালো হয়ে থাকে বা তোমরা হয়ে থাকে, ওটাই তো আমার কাছে ফিডব্যাক। তো এবারে ফিডব্যাক ডাইরেক্টলি ফ্লিপকার্ট, অ্যামাজন কোম্পানি চেয়ে নেয়, আমি তো আর চাইতে পারবো না। তোমাদের যদি ভবিষ্যতে যদি যোগাযোগ হয়ে থাকে তোমাদের সাথে, তাহলে তোমরাই বলতে পারবে, এটাই আমার কাছে ফিডব্যাক। তো যেটা যে কোনো কাজেই ক্ষেত্রে বলছি আমি, ইউজ নন ভার্বাল কমিউনিকেশন। তো কমিউনিকেশন এর আরও একটা স্পিকিং স্কিলের বড় যেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এটা কেন জরুরি, খুবই এটা ডাইরেক্ট ক্লাসরুমে হলে বুঝতে পারতে। কেউ কোনো স্যাড নিউজ দিচ্ছে, কিন্তু স্যাড নিউজ দেওয়ার সময় হাসি ভাব, হ্যাঁ জানিস তো আমার না 2 লাখ টাকা ব্যাংক থেকে কেটে গেছে, ওই মানে কী বলবো, ওই বোঝা গেল কিছু। মানে ব্যাপারটা হচ্ছে
মানে নন ভার্বাল কিউজ মানে হচ্ছে কথার সাথে ফেসিয়াল এক্সপ্রেশন সব কিছুর মধ্যে একটা মানে সিমিলারিটি রইবে। তো এই নন ভার্বাল কমিউনিকেশন মানে আমরা যে কথা বলি না, শুধু ভয়েসটা হচ্ছে, এটা বলতে পারি যে এক প্রকার ওই 60%-এর মতো কাজ, 40% কাজ কিন্তু নন ভার্বাল করছে। যেমন যখন দুঃখের সময় গলাটা ভার ভার করে কথা বলা, ভূতের কথা যখন বলছি সাসপেন্স ক্রিয়েট করছি, আবার যখন হাসির কথা বলছি এন্টারটেনিং ওয়েতে বলছি। তো এই যে টোনাল চেঞ্জ এবং এই যে কথার ভঙ্গিমা, এইসব সবই হচ্ছে নন ভার্বাল। ওকে, ওই ভয়েসটাকে আপ ডাউন হ্যান ত্যান এগুলো করা হচ্ছে সবই মানে মেজর রোল। শুধু ওই ভয়েসটা কথাটা হলে হয় না, মানে ওটাকে সুন্দরভাবে করতে গেলে কিন্তু বাকিগুলোর কিন্তু প্রভাব থাকে। লার্ন অ্যাক্টিভ লিসেনিং। অবভিয়াসলি অ্যাক্টিভ লিসেনিং না করতে পারলে তুমি ভালোভাবে অ্যাক্টিভলি স্পিকিং করতে পারবে না। হ্যাঁ, আজকের দিনে যেটা বড় সমস্যা, মানুষ মানে তোমরা স্টুডেন্টরা দেখেছি অনেকে স্পেলিং ভুল করো। স্পেলিং ভুল করার একটাই কারণ হচ্ছে জোরে উচ্চারণ করে পড়ো না। ঠিক আছে, কেউ যদি প্রোনাউন্সিয়েশন এটাকে জোরে না উচ্চারণ করে, প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন এ যদি নাউন হয়ে যায় ও ঢুকে যাবে। ঠিক আছে, তাই সেই জন্য উচ্চারণ যদি সঠিক করতে পারো তাহলে কিন্তু বানানটাও সঠিক হবে। তাই স্পিকিং স্কিলের আরেকটি অন্যতম স্কিল হচ্ছে যদি বাড়িতে যদি জোরে জোরে পড়ো, সেখান থেকেই ডেভেলপ হবে তোমার স্পিকিং স্কিল। তো যদি এই স্কিলগুলোকে ভালো করে যদি একটু বুঝে একটু জীবনে অ্যাপ্লাই করো, জীবন তো জিঙ্গালালা হবেই, প্লাস পরীক্ষার হলে খাতাটাও জিঙ্গালালা হয়ে যাবে। ঠিক আছে, করবে এটা। তারপরে চলে আসো এখানে পাবলিক স্পিকিং করতে গেলে আমাদের কি কি এড়িয়ে চলা উচিত। খুবই সহজ জিনিস এটা, স্পিকিং টু কুইকলি। কেউ খুব তাড়াতাড়ি বলে যাচ্ছে, এটাও তো সমস্যার কারণ। ইন্টারাপ্টিং আদার, কেউ কথা বলতে তাকে থামিয়ে দিচ্ছি। ফিলার ওয়ার্ডস, দেখবে অনেকে কথা বলতে বলতে এরকম মানে ভালো একটা সেন্টেন্স বলতে বলতে এরকম চলতে থাকে, লাইক ইউনো এইরকম অনেক মানে আটকায়। তো তখন এটা কিন্তু এগুলো বলা হয় ফিলার ওয়ার্ডস, ডোন্ট ইউজ ফিলার ওয়ার্ডস। তারপরে মোনোটোন ভয়েস, এই আগের খবরে ডিডি বাংলা দেখো নি, আজকে সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় বাজ পড়ে গেছে, আজকে বিকালে দিল্লিতে ট্রেন দুর্ঘটনা হয়েছে। সে যেন একই সুরে সে হাসির কথাও বলছে, দুঃখের কথাও বলছে, ঘটনাগুলো সব একই রকম বলে যাচ্ছে। তাই মানে কথা বলার সময় এই মোনোটোন ভয়েস রাখা যাবে না, যখন দরকার একবারে কাঁপিয়ে দিতে হবে। ওভারলোডিং উইথ ইনফরমেশান, মানে আমি পড়াচ্ছি একটা বাচ্চাকে আর তাকে বলছি যে ফ্ল্যাট মানে কি তাকে বোঝাচ্ছি। তাকে বলছি জানিস সৌদি আরবে ওখানে দুবাইতে বড় বড় এরকম এরকম 10 তলা 11 তলা 200 তলা বাড়ি হয়, তাকে ফ্ল্যাট বোঝাচ্ছে। আর এখানে বাচ্চাকে একটা পাশের বাড়ি বা আশেপাশের কোনো বাড়ি থেকে দেখিয়ে দিলে হয় না যে এই যে যখন এইরকম 2 তলা 5 তলার বেশি বড় হয়ে যায় তখন তাকে ফ্ল্যাট বলে, আর এই যে ছোটো এই যে আমাদের ঘরটা দেখছিস এটাকে বাড়ি বলে। তো এই যে জিনিসগুলো মানে আমি যখন বাচ্চাকে পড়াচ্ছি তখন আমি দেব না যে এই বাইবেলে পড়েছিলিস ওই বইতে ওই লেখা রয়েছে, হ্যাঁ তারপরে মার্ক জুকারবার্গের বাড়ি হচ্ছে ফ্ল্যাট, এরকম উদাহরণ দিলে হবে না। তো একটা জিনিস বোঝাতে গেলে সিম্পল টু দ্য পয়েন্ট থাকতে হবে, অতিরিক্ত ইনফরমেশান দিয়ে চাপালে হবে না। বিং টু ডিফেন্সিভ, দেখবে অনেকে অনেক বিষয়ে কথা বলতে এসে নিজেকে জাহির করতে আমি কত ভালো, আমি এটা এ কি ওটা ওটা করতে অনেকটা ডিফেন্সিভ হয়ে যায়, এটা করা যাবে না। জার্গন বা কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, তো বিং এ ইংলিশ টিচার যদি আমি এসে প্রথম থেকে ইংরেজিতে পড়াতে শুরু করলাম, আমার বোমব্লাস্টিং ওয়ার্ড ইউজ করছি যেন আমি আমার জ্ঞানটা এখানে পুরো ঢেলে দিচ্ছি, হ্যাঁ এতে কী হলে ভালোভাবে কমিউনিকেশন করা যায় না। ঠিক আছে, ভালোভাবে কমিউনিকেশন করতে গেলে ওই জার্গন অ্যাভয়েড করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, অনেকে কিন্তু এটা করে না। অনেকে দেখবে যে ক্লাসে পড়ানোর সময়ও টিচারদের কথা বলছি, স্টুডেন্টদের সাথে আই কন্ট্যাক্টই করে না,
নিচে বইয়ের দিকে তাকে পড়ে যাচ্ছে, ফ্যানের দিকে তাকে পড়িয়ে যাচ্ছে। সো এই বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, এগুলো সব না করলে কিন্তু মজা আসে না। ওকে, তারপরে বিং ডিসরেসপেক্টফুল অর রুড। দেখো মানে আমি একজন আর্টিস্ট, ধরো আমাকে নিয়ে যাওয়া হয়েছে বিশাল টাকা দিয়ে একটা ক্লাবের প্রোগ্রামে। তো সেখানে গিয়ে দেখি যে ওখানে প্রোগ্রামটা যেখানে হচ্ছে খুব গ্রামীণ এলাকা, এই আর আমি যেন নাক ছিটকাচ্ছি, লোকেদের বলে এই ইম্যাচিওর, কথা বলতে যায় না, তাহলে দেখবে এটা একটু নেগেটিভ একটা সাইন। তাই যেমন অভদ্র ভাব ব্যবহার করা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না। আর তারপরে হচ্ছে স্পিকিং উইদাউট লিসেনিং, কথা না শুনে বললে, বকাবকি করলে পাগল বলে ওটাকে, তো এটাও একটা অ্যাভয়েড করা উচিত। এক্সাজারেশন, একটা বিষয় নিয়ে বেশি বকা উচিত নয়। ওকে, ওভার অ্যাপোলাইজাইজিং, অতিরিক্তভাবে আমার ভুল হয়ে গেছে, আজকে মানে প্রিপারেশন নিয়ে আসেনি, বারবার বলছে। একটা গান গাইছে, উইদাউট ভাঙা গলায় গান গাইছি, আরে ভাই জানি, বারবার বলতে হবে না। তো এগুলোও কিন্তু শ্লোকে অ্যাভয়েড করতে বলা হয়। ঠিক আছে, ওকে। আর কি আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্ট। অতটা ইম্পর্টেন্ট নয়, দ্যাট মাস ইম্পর্টেন্ট নয় বলবো, এটাকে বাদ দিতে পারো। এটাও হোয়াই প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্ট আর নেসেসারি ইন স্পিকিং স্কিলস, এতটা ডেপথে এবার যাবে না। 67 পেজও গেল, 68-এ আসি। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, এটাও মানে আমি বলবো যে খুব টাফ না হলে দেবে না। এগুলো দেখতে পারো, এগুলো ব্যক্তিগত নলেজের ক্ষেত্রে দেখতে পারো, খুবই ভালো এগুলো, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা রয়েছে। আমি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স বলবো না যে করতে হবে তোমাদেরকে। চলে আসি পরের পেজে, ভয়েস মডিউলেশন। ওয়ান সেকেন্ড, দ্যাট ইজ অবভিয়াসলি টাফ, তোমাদের এতটা দেওয়ার চান্স নেই, তবু আমি জাস্ট ইজিলি বুঝিয়ে দিচ্ছি। ভয়েস মডিউলেশন মানে হলো জানো তো, মানে কেউ কথা বলার সময় উচ্চ পিচে কথা বলছে, টোনাল কোয়ালিটি চেঞ্জ করছে, ভলিউম আপ ডাউন করছে, স্পিড বাড়াচ্ছে যখন প্রয়োজন, মানে এই যে মানে একটা মানুষ প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করছে সব কিছু, এটাকেই ভয়েস মডিউলেশন বলে। ওকে, মানে যার কথা শুনতে মনোটোনাস লাগছে না, একঘেয়েমি রাখছে না, এটাই হচ্ছে বিষয়। কি করে আমরা ভয়েস মডুলেশন ডেভেলপ করতে পারি অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা না পড়লেও পারো, শুধু কাকে বলে এটাই দেখে নেবে যদি পারো। এরপরে আসবো, কত পেজ রয়েছে, 72 না? ইয়েস, হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ডিবেটিং কি, খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার প্রশ্ন আসে প্রায়। ডিবেটিং হচ্ছে একটা ফর্মাল মেথড অফ ডিসকাশন ইন হুইচ, যেখানে পার্টিসিপেন্টস প্রেজেন্ট আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেনস্ট, পক্ষে এবং বিপক্ষে তারা তর্ক করে ফর স্পেসিফিক ইস্যু, একটা নির্দিষ্ট ইস্যু বা নির্দিষ্ট টপিকের উপরে। সো ইট ইনভলভস ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাতে মানুষের জটিল যেমন ভাবনার প্রয়োজন, রিজনিং যুক্তি প্রয়োজন, এবিলিটি টু আর্টিকুলেট ওয়ান্স ভিউ পয়েন্ট, প্রত্যেকের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি প্রদান করার বিষয় থাকে, সুযোগ থাকে। সো ইন ডিবেট, একটা ডিবেটে ইন্ডিভিজুয়ালস, কিছু এক একটা ব্যক্তি, অর টিম বা দলগতভাবে কেউ একেবারে কেউ পজিশনে নিয়েছে আর কেউ অপোজিট পজিশনে নিয়েছে, পক্ষে বিপক্ষে কথাবার্তা হয় এবং তাদের সেখানে কনভিন্স করার চেষ্টা করে। একজন জাজ থাকতে পারে বা অডিয়েন্স থাকতে পারে, তাদের সামনে আলোচনা হতে পারে। এই যে তোমাদের মিডিয়াগুলোতে হয় প্রতিপক্ষ, এগুলো সব। সো হাউ টু ডেভেলপ ডিবেটিং স্কিলস, এটাও দেখে নেবে, এটাও কিন্তু এর সাথে গুরুত্বপূর্ণ। এখানে আর তেমন কিছু নেক্সট রয়েছে,
পারসুয়েসিভ স্পিকিং অতটা মানে মানে হাইলি ইম্পর্টেন্ট নয়, স্টিল দেখতে পারো। আই থিঙ্ক আজকে আর কন্টিনিউ করব না, এই পারসুয়েসিভ স্পিকিং থেকে নেক্সট দিন আলোচনা করছি। না আমি দেখে নিচ্ছি আর কত এখানে বাকি রয়েছে। না এটা করে দিই, স্টোরি টেলিং থেকে পরের দিন থেকে আলোচনা করব। পারসুয়েসিভ স্পিকিংটা বলে দিই, শুনে নাও। মানে পারসুয়েসিভ মানে হচ্ছে কাউকে না মানে আমি রাজি করিয়ে দিচ্ছি, মানে তাকে বোঝাতে পেরেছে। পারসুয়েসিভ মানেই হচ্ছে যে কাউকে আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিয়েছি। যেমন পারসুয়েসিভ স্পিকিং ইজ দ্য আর্ট অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন টেকনিক টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা, কনভিন্স করা, কাউকে রাজি করানো, আর কারোর মতবাদ ভিন্ন ছিল সঠিক মতবাদে নিয়ে আসা, চেঞ্জ অফ অপিনিয়ন, অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেওয়া, বিহেভিয়ার পরিবর্তন করা, কার মিলে অডিয়েন্সের, সেখানে যাকে বলছি কথাটি। এইরকম যদি কমিউনিকেশন হয়ে থাকে তাকে পারসুয়েসিভ কমিউনিকেশন বলে। ঠিক আছে, এটা কিভাবে ডেভেলপ করতে পারি, এটা প্রশ্নের জন্য নয়, যদি মনে হয় যে তোমরা শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তাও এরপরে যেটা রয়েছে স্টোরি টেলিং, এটা নিয়ে পরের ক্লাস থেকে আসবো বললাম আমি। আর তোমাদের নিশ্চয়ই আমি সাজেশনের কথাও বলেছিলাম, সাজেশনটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দেব। সাজেশনটা কোথায় রাখলাম? ইয়েস, আচ্ছা, জাস্ট এক ঝলকে দেখে নিতে পারো। 2 মার্কসের দিয়েছি এখানে, 2 মার্কসের 15টা মতো রয়েছে। প্রত্যেকটার পাশে কিন্তু পেজ নাম্বার দেওয়া রয়েছে। 5 মার্কসেরও দেওয়া রয়েছে। 5 মার্কের সম্ভবত 10টা দিয়েছি, আর 10 মার্কের 7টা দিয়েছি। আমি এটা পাঠিয়ে দেব, ঠিক আছে, তোমাদের রেসপেক্টিভ গ্রুপে পাঠিয়ে দেব। আর যদি তোমাদের আজকের আলোচনা থেকে কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। সাইসেনা বলো। হ্যাঁ, পুরো সিলেবাসের A to Z। আর কারোর কিছু প্রশ্ন আছে? কেউ জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এখানেই কমপ্লিট করব।